আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 3, এপিসোড 2। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই, অর্থাৎ অন্ধকার ফুরিয়ে আসছে। হাতে সময় কম থাকায় ধ্রুব আলোচনার পরবর্তী পর্যায় শুরু করে। করব সব ক্লিয়ার করব, তবে তার আগে তোদের আরও একটা আনএক্সপেক্টেড অবজেক্টের সঙ্গে পরিচয় করাই। না, তির্যক হাসি হেসে সামনের দেওয়ালে টাঙানো প্যান্টের পকেটে হাত ঢোকায় ধ্রুব। সময়ের কাঁটা রাত 3টের ঘরে কড়া নাড়তেই দোতলার বারান্দায় রাখা পুরনো আমলের পেন্ডুলাম ঘড়িটা বার কয়েক ঢং ঢং শব্দে বেজে ওঠে। নিশুতি রাতের পিনপতন নিস্তব্ধতা ভঙ্গকারী এই ভারী আওয়াজটি পুনরায় ময়ূখ আর রানার ঘুম ঘুম অনুভূতিতে আঘাত হানে। যতদূর বলার পর ধ্রুব থেমে গিয়েছিল কোনো এক গুরুত্বপূর্ণ কাজের তাড়ায়, কাজটি শেষ হতেই ও আবার সেইখান থেকেই বাকিটুকু বলতে শুরু করে। প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে খুঁজে আনা সাদা পায়রার মতো নিপাট কাগজ দুটো উঁচুতে তুলে ধরে ধ্রুব। নীরস গলায় ময়ূকদের উদ্দেশ্যে সাধারণ প্রশ্ন ছুঁড়ে দেয়। এই 2 পিস কাগজকে চিনতে পারছিস? মনে পড়ছে কিছু? এই এগুলো তো সেই টোপলা, মানে টোপ লেখা কাগজ, তাই না? ঠিক, একদম ঠিক। এই হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাসের ফলাফল। যাকে রানার জন্য একটা জোরদার তালি হয়ে যাক। এই থাক, ওকে আর অত অ্যাপ্রিসিয়েট করে কাজ নেই। হ্যাঁ, আন্দাজে ঢিল ছুঁড়ে লেগে গেছে। এই বাদ দে তোর কথা। যাচ্ছে, বরং তুই বল, এই কাগজ দিয়ে আবার নতুন করে কি বোঝাবি? না মানে এই কাগজে লেখা হ্যান্ডরাইটিংয়ের সঙ্গে লাস্ট ভিকটিমের দাঁতের ফাঁকে পাওয়া কাগজের হ্যান্ডরাইটিং তো জোর করেও ম্যাচ করানো যায়নি। তাহলে ওফ, তুই আজকাল বড্ড বাজে বকছিস ময়ূর। আলুর বদলে কি ভাতের সাথে গাঁজা সেদ্ধ মেখে খাচ্ছিস? হ্যাঁ, আগে আমাকে পুরোটা শেষ করতে দে, তারপর না হয় ভেবে চিন্তে উত্তর দিস। যদিও তোর এখন এক্সাইটমেন্ট স্টোর করে রাখা দরকার। ওকে, বেশ, আমি মুখে কুলু মারছি ভাই, কুলু মারছি আমি। দ্যাটস গুড। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, হ্যাঁ, আমরা সকলেই জানি যে বহু কাঠখড় পুড়িয়েও হ্যান্ডরাইটিং কেসে আমরা হেরো ভূত হয়ে বসে আছি। কিন্তু এক্ষেত্রেও যেটা আমাদের চোখের আড়ালেই রয়ে গিয়েছিল সেটা হলো এই কাগজ দুটোরই ঠিক বাঁদিকে অস্পষ্টভাবে ফুটে ওঠা কিছু কোঁচকানো ভাঁজ কাটা দাগ। নে ধর, তোরাও দেখ। ধ্রুব হাত বাড়িয়ে কাগজ জোড়া ওদের এক একজনের হাতে একটি করে ধরিয়ে দেয়। তবে ময়ূখদের পর্যবেক্ষণ করার পদ্ধতি দেখে ও গলার জোরে তাড়া দিয়ে ওঠে। আরে ভাই, ওইভাবে কি কিছু দেখতে পাবে আদৌ? তোরা যে বিশ্বের সবচেয়ে বড় মাথা মোটা সেটা আমার জানা ছিল না। গাধার দল, যত মুন্ডুটা ওপাশে ঘুরিয়ে দেখ, লাইট টেস্টের একটা সেট আপ রেডি করা আছে। গতটা নড়িয়ে প্লাগটা অন করে ওর নিচে কাগজগুলো ফেল, হলুদ আলোতে ক্লিয়ার ভিউ পাবি। ধ্রুবর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে কাজটা শেষ করে ময়ূখ কাগজ থেকে মুখ তুলে তাকায়। চোখে মুখে বিস্ময়ের বলিরেখা ফুটে উঠেছে এখন। হ্যাঁ, তাই তো, বেশ কয়েকটা টেরা বেঁকা ভাঁজ খাওয়া দাগ উকি মারছে দেখছি। খালি চোখে সত্যি এগুলো বোঝা দেয়? এতটাই হেজি? হ্যাঁ, ভাঁজ তো বুঝলাম, কিন্তু এই ভাঁজের ভাবার্থ কি ধ্রুবদা? সেই উত্তর তোর কাছেই আছে রানা। হ্যাঁ, মানেটা কি? মানেটা জলের মতো সহজ। একটা ছোট্ট হিন্ট দিলে বাকি হিসেব তুই মিলিয়ে ফেলতে পারবি। 1 মিনিট। কিছুক্ষণ আগেই নিজের স্টাডি টেবিল থেকে যে নোটবুকটা রানাকে দিয়ে তুলে আনিয়েছিল ধ্রুব, সেটাকেই ও হাতে তুলে নেয়। এইখানে কিছু লিখতো রানা। লিখবো মানে? এখন আর কি লিখবো? হ্যাঁ ধ্রুবদা, এই ইম্পর্টেন্ট কোনো নোট লেখার হলে প্লিজ আমাকে দিয়ে লিখে না। হাতে লেখার গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে যাবে তো। আচ্ছা, তুমি কি ভুলে যাও মাঝে মধ্যে যে আমি একেবারে বদখত? হ্যাঁ, আমি কি একবারও বলেছি তোকে কোনো ভাইটাল পয়েন্ট নোট ডাউন করতে? হ্যাঁ, বলেছি? আরে বাবা, যা মন চায় তাই লেখ না। ইভেন মাথায় কিছু না আসলে 4টে খিস্তি লিখে দে, তাতেও চলবে, কিন্তু তুই লেখ। রানার হাতের লেখা এতটাই বিশ্রী যে ও এই ব্যাপারটা নিয়ে জনসমক্ষে ভীষণই লজ্জিত বোধ করে। তার উপর সামনে ময়ূখ দাঁড়িয়ে থাকলে ওর আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়। ছোটবেলায় কম মারধর খায়নি নিজের হস্তাক্ষরের সৌন্দর্যায়ন নিয়ে। ধ্রুবর কথা মতো কয়েকটা শিশু সুলভ বাক্য লিখে হাঁপ ছেড়ে বাঁচে রানা।
নোটবুকটা ফেরত দিয়ে কপালে 2 হাত ঠেকিয়ে নেয়। ওর কাণ্ড দেখে ধ্রুব স্মিত হাসি হেসে বলে, এখনো কিন্তু কাজ শেষ হয়নি। সে কি, কেন? আর কত লেখাবে গো? বেশি না, অল্প। এই যে 4 লাইন লিখলি, এটা কি বাঁ হাত দিয়ে লিখে দেখা। কি বাঁ হাত? কেন কেন আর বাঁ হাত কেন? কারণ আছে বলেই বলছি, নে লেখা শুরু কর। আরে কি মুশকিল বলো তো, বাঁ হাত দিয়ে লিখবো কোন দুঃখে? আমি কি বাঁ হাতি নাকি? না, তুই সেটা নোস, কিন্তু গেলবার পুজোতে সেই যে আকণ্ঠ মাল গিলে সিংড়ি থেকে উল্টে পড়ে তোর ডান হাত ফ্র্যাকচার হলো, আর তারপর তুই কিছুদিন বাঁ হাতে লিখলি, সেটা কি এরই মাঝে বিমালুম ভুলে মেরে দিলি? তুই ভাবিস আমি কিছু জানি না, কিন্তু আমি সব খোঁজই রাখি, সবারই খবর নিই। তাই বেশি ভনিতা না করে যা গিয়ে কাজটা সার তাড়াতাড়ি, আর মাত্র 2 ঘন্টা পরই সকাল হয়ে যাবে তো। যেহেতু গত বছর দুর্গাপুজোর প্রাক্কালে শুকনো দুর্ঘটনাবশত রানার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেহেতু ওকে কিছুদিন বাম হাতের সাহায্যে লেখালেখি সংক্রান্ত কাজকর্ম চালাতে হয়েছিল, নিরুপায় হয়। ফলে পূর্ব অভ্যাসকে পুনরায় কাজে লাগিয়ে ঝটপট আগের লেখাটাই নোটবুকের অন্য একটি পৃষ্ঠায় টুকে ফেলে রানা। লেখা শেষ করেই তৃপ্তির হাঁপ ছাড়ে। কমপ্লিটেড। বাহ, এত তাড়াতাড়ি করে ফেললি, গুড বয়, ভেরি গুড বয়। রানার পিঠ চাপড়ে দেয় ধ্রুব। নোটবুক থেকে 2 পাতা ছিঁড়ে ধ্রুবর দায়িত্বে দিয়ে নিশ্চিন্ত হয় রানা। কাগজের পাতা দুটোকে পুনরায় লাইট টেস্টিং সামগ্রীর অন্যতম বস্তু মসৃণ কাঁচের পাত্রের উপরে পাশাপাশি পাতিয়ে দেয় ধ্রুব। খুনের সাথে সম্পর্কিত সূত্র জাতীয় প্রথম কাগজ দুটো আগে থেকেই ওই পাত্রের একপাশে মজুদ ছিল। সময়ের নিরিখে সর্বপ্রথম ও সবকটিকে পরস্পর সাজিয়ে রাখে। গলা ঝেড়ে নিয়ে কণ্ঠস্বরে গাম্ভীর্য মিশিয়ে বলে, আচ্ছা রানা, তুই যখন ডান হাতে লিখছিলি তখন কি তোর কোনো সমস্যা হচ্ছিল? হ্যাঁ, হাত ব্যথা করছিল, 4 লাইন লিখেই ব্যথা করছিল। আসলে লেখার অভ্যেস নেই তো। ওটা কোনো সমস্যা না, আমি বোঝাতে চাইছি যে লিখতে গিয়ে কোনো বাধা পাচ্ছিলি। যেমন ধর, অনেক সময় আমাদের খাতা বা পাতার নিচে ডিস্টার্বিং কিছু থাকলে লিখতে গিয়ে হাত পিছলে যাওয়ার মতো যে প্রবলেম হয়, সেটা কি হচ্ছিল? না না, এমন কিছু তো হয়নি। আর কিছু নিবা ঘটবে, এত প্লেন একটা জায়গা, কি সুন্দর। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন তো এবার আসবে, আর এইবার তোকে ভেবে চিন্তে উত্তর দিতে হবে। আর এই উত্তর দেওয়া নিয়ে যাতে তোর মনে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়, তার জন্যই এত যাচন করছি। হে ভাই ভাই ভাই, এই তুই ঠিক কি বোঝাতে চাইছিস বলতো? না মানে আমি অনেকক্ষণ ধরে মুখে কুলু পেটে বসে আছি শুধুমাত্র গল্পের ক্লাইম্যাক্স দেখবো বলে, কিন্তু তুই মাঝখান থেকে এই কাগজ, ভাঁজ, লাইট টেস্ট, ডান হাতের লেখা, বাঁ হাতের লেখা এইসব নিয়ে যা শুরু করলি, তাতে মনে হচ্ছে লাস্ট সিনটা আর এ জন্মে আমার দেখা হবে না। সবুর কর সবুর কর সবুর কর, এত বকিস না, ঠিক আছে? সবুরে মেওয়া ফেলে, বুঝেছিস? এই রানা, তাহলে তুই বলছিস ডান হাতে লিখতে গিয়ে কোনো প্রবলেম ফেস করিসনি, তাই তো? না, একদম না, একেবারেই না। ওকে, দেন নাও টেল মি অ্যাবাউট ইউর লেফট হ্যান্ড। এটা কোনো লজিক্যাল কোশ্চেন হলো ধ্রুবদা? বাঁ হাতে লিখতে গিয়ে ছোটোখাটো একটা সমস্যা তো হচ্ছিলই, ওই যে লেখাগুলো বারবার বাঁকা চড়া হয়ে যাওয়া, ওইটাই। আমি বলেছি ভেবে চিন্তে উত্তর দিতে। টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড ক্লোজ ইউর আইজ। নাও রিমেম্বার মাই পয়েন্টস। ধ্রুবর নির্দেশ মেনে রানা ওর কথা মতো পদক্ষেপগুলোই গ্রহণ করে। পুনরায় লেখার সময়টা মনে পড়তেই ও কেটে কেটে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছিল, খুব হচ্ছিল। কি 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 সেটা এবার বল দেখি। কি? ওই তুমি যে উদাহরণটা দিলে তখন, ওই খাতার নিচে কোনো রাফ জিনিসের এক্সিস্টেন্স যেটা লেখার গতিকে ডিসব্যালেন্স করে দেয়, সেই ফিলিংটা আমার হয়েছে। অথচ নোটবুকের তলায় কোনো রকম আনইভেন অবজেক্ট তো ছিল না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক কি হতে পারে? আচ্ছা, সবসময় খাতার নিচেই যে কোনো ডিস্টার্বিং এলিমেন্ট থাকবে এমন কে বলেছে? আশেপাশে হতো। আশেপাশে, ইয়েস ইয়েস, পাশে পাশে পাশে, কি পাশে? কোন পাশে? আরে এই যে এই দেখো, এই যে নোটবুকের পাশটা দেখতে পাচ্ছ, এই নোটবুকের সাইড বাইন্ডিংটা পিন আপ করে বা আঠা লাগিয়ে অথবা অন্য কোনো ওয়েতে করা হয়নি, বদলে পেঁচানো তার দিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়েছে। আরে এগুলোকে তো এক্স্যাক্টলি, এগুলোকে বলে স্পাইরাল নোটবুক।
এই নোটবুকের ডান দিকের পাতায় কেউ যদি ডান হাতের বদলে বাঁ হাতে লেখে, তাহলে পাশে থাকা পেঁচালো তারগুলোতে বারবার হাতের কবজি ঘষা খেয়ে কাগজের উপরে ঠিক একই রকম আঁকা বাঁকা ভাঁজের সৃষ্টি করে। ফরচুনেটলি সেম টু সেম ভাঁজ আমরা দুটো টোপলাতেই পেয়েছি, আর এখনো রানার লেখা পেপারেও সেই ব্যাপারটা এক চুলও আলাদা নয়, অর্থাৎ খুনি ওর প্রতিটা লেখা বাঁ হাতে লিখেছিল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, জাস্ট ওয়ান্ডারফুল। ধ্রুব, তোর ব্রেনের জমিতেই সারা ব্রাহ্মীশাক চাষ হয় পাক্কা। হ্যাঁ, এই সত্যি তো। হ্যাঁ, সামান্য কিছু ভাঁজ দেখে হাতের লেখা বাঁ হাতের নাকি ডান হাতের সেটা আইডেন্টিফাই করা, ইটস 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 নট আ জোক। হ্যাঁ, এলএম লাগে বস, এলএম লাগে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। তবে ধ্রুব, এইসব লেখার ধরন, তারপর ওই বডিগুলো লোয়ার পার্টে পাওয়া গ্লাভস পরা বাঁ হাতের ছাপ আর সেই চেরা চেরা দাগ দেখিয়ে ঠিক কি মিন করতে চাইছিস তুই? এটাই যে 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 কি যে কিলার একজন লেফটি, মানে বাঁ হাতি। What the fuck? Are you serious? সিরিয়াস না হয়ে উপায় আছে? এত সব জলজ্যান্ত উদাহরণ থেকে এছাড়া আর অন্য কিছু কি তোর মাথায় আসছে রানা? এই ধ্রুব, তুই রানার কথা ছাড় ভাই। আমার মতামত জানতে চাইলে আমি 100 বার বলবো তুই যেটা ভেবেছিস সেটাই কারেক্ট, কারণ এইটা আমার মাথাতে এসেও ঘুরপাক খেয়ে গেছে বার কয়েক। যখন তুই এইগুলো ডিটেলে ব্রেক করছিলি তখন থেকেই একটু একটু করে সন্দেহটা চাগার দিচ্ছিল। তাহলে মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্য গ্রেট সাইকোম্যান আসলে বাঁ হাতের খিলাড়ি, তাই তো ধ্রুবদা? আমি যদি খুব ভুল না হই তাহলে এটা হওয়ার সম্ভাবনা 99%। অনলি 99? কেন? জীবাণুনাশকের অ্যাডের মতো বাকি 1% ছাড়লে কেন? ওটা ফর্মালিটি। সেলফ কনফিডেন্সের সাথে সাথে মাঝে মধ্যে এইসব ফর্মালিন মাখানো ফর্মালিটি তৈরি করতে হয় বই কি, না হলে গরমে আর মাটিতে পা পড়বে না, গ্যাস বেলুনের মতো হাওয়ায় উড়ে বেড়াতে হবে যে। হ্যাঁ, এই ধ্রুব শোন, এই তুই যে এই দিনরাত এক করে এত খাটছিস কেসটা নিয়ে, হন্যে হয়ে জোগাড় করা সব টুকরো টুকরো সূত্রগুলো জুড়ে খুনির শারীরিক চারিত্রিক কাঠামোগুলো তৈরি করছিস, তার জন্য তোকে আজ স্যালুট না করে বসে থাকতে পারছি না রে, একদম পারছি না। ময়ূখ নিজের ডান হাতের পাতা কপালের পাশে ঠেকায়। ধ্রুবর বড্ড অদ্ভুত লাগে বিষয়টা। ও চায় না বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনো লৌকিকতা থাকুক। ও সঙ্গে সঙ্গে ময়ূখের হাতটা ধরে নামিয়ে দেয়। আরে করছিসটা কি? হ্যাঁ, ভাইয়ে আবার এইসব কি? হ্যাঁ না রে, তুই বুঝবি না। কি বলতো, স্যালুট জিনিসটা সবার জন্য না। যে যোগ্য তাকে হাজারবার কুর্নিশ জানাতেও এক ফোঁটা ক্লান্তি আসে না। মাঝে মাঝে খুব কষ্ট হয় রে ধ্রুব, ভীষণ রাগও হয় ওই বোচোদা বাচ্চাটার ওপর। ছোট লোকটা কিভাবে পারলো তোর মতো অনেস্ট ওয়ার্কাহলিক ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে? ওর কি এতটুকুও বিবেক বলে কিছু নেই? ভাবতে পারবি না থানাটার কি অবস্থা করে ছেড়েছে, পুরো ঘুষ আর তোলাবাজির আখড়া বানিয়ে রেখেছে। আরে কুল, এটাই তো হওয়ার ছিল বান্ডিদা। কুত্তার পেটে কি আর ঘি পোলাও এসব সহ্য হয়? হ্যাঁ, দিয়েছে উগড়ে। এমন শালা চারদিকে ধেরিয়ে বসে আছে শালা হারামির বাচ্চা। ওফ, তোরা ছাড় এইসব বাদ দে ভাই, ওই কাণ্ডের কথা বাদ দে না। এই কেসটা মিটলে ওর আমি খবর নিচ্ছি। মন বলছে আমরা টার্গেটের খুব কাছাকাছি চলে এসেছি, আর হয়তো কয়েকটা লেভেল পেরোতে পারলেই ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব। কিন্তু ধ্রুব, তোর সাসপেনশনের টাইম লিমিট যে শেষ হয়ে আসছে, অথচ এখনও তুই নিজের জন্য কিছু ভাবলি না। হ্যাঁ, সাইকোর সার্কাস থামাতে গিয়ে ওই ঘটনাটার ইনভেস্টিগেশন একেবারে লাটে উঠেছে, এদিকে হাতে সময় খুব কম। ওসব নিয়ে আমি আর ভাবছি না ময়ূর। এখন আমার ফোকাস এই মার্ডার মিস্ট্রিগুলোর পেছনে থাকা চেহারাটার দিকে। তাকে যতক্ষণ না সামনে টেনে আনতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। তবে তোদের ভগবান যদি আমার ডেডিকেশনে মুগ্ধ হয়ে মুখ তুলতে চান, তাহলে ওই ফায়ারিংয়ের ঘটনাটা উনি নিজেই দায়িত্ব নিয়ে প্রমাণ করে দেবেন। তোমার হার্ডওয়ার্ক দেখে স্বয়ং মহাদেবও চোখ বুজে বসে থাকতে পারবে না। দেখো, ত্রিনেত্র খুলে মর্তের টিকিটটা কাটতে কাউন্টারে লাইন দিল বলে। হ্যাঁ, তুই আর তোর ওই সার্কাজম দুটোই অকাজের সময় ঘুমোয় আর কাজের সময় জেগে ওঠে, বল না? হ্যাঁ, ভুল বললি ময়ূর। এখন আমাদের রানাবাবু কিন্তু কোনো ভুল করেনি। এই প্রথম কাজের শেষে জোক মারলো। হ্যাঁ, কি কাজ শেষ? না মানে কাজ শেষ বলতে তাহলে কি আজকের মতো এইখানেই ইতেই কাজ? হ্যাঁ, আপাতত আজ এখানেই পর্দা পড়লো। এই
এত বাদর নাচ নাচার মতো কিছু হয়নি রানা, চুপচাপ বস। হ্যাঁ, তো ধ্রুব, কাজ কি করে শেষ হয়? মানছি তুই প্রতিটা পয়েন্টে ঠিকঠাক ব্যাখ্যা দিয়েছিস, কিন্তু এখনো যে একটা রয়ে গেছে। এখনো একটা? কোনটা? আরে ওই যে বডির বুক থেকে পেট অবধি সিরিয়ালি যে কটা চেরা দাগ কাটা হয়েছে ওইগুলো। বাহ, তোর মনে আছে দেখছি। মানতেই হচ্ছে ইউ আর আ সিরিয়াস লিসেনার। এই নে, আমার তরফ থেকে তোর জন্য রইল বুক ভরা ভালোবাসা। এই প্লিজ 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 ইয়ার কি পারিস না, হ্যাঁ? কনক্লুশনটা বল। যদি কনক্লুশন চাস তাহলে বলবো সেই অবধি আমি এখনো পৌঁছতে পারিনি, ছোট্ট একটা খটকা লেগেছে মাত্র। তাই জিনিসটা ডিকোড করতে হলে ওটাকে আতশ কাচের তলায় রাখার মতো করে আগে ডিপলি স্টাডি করতে হবে, তবে ফিনিশিং পয়েন্ট ছুঁতে পারবো। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি হবে? ঘুম। কি বললাম তো, ঘুম ঘুম। আমাদের নেক্সট গোল হলো নষ্ট হয়ে যাওয়া রাতের ঘুমটা কষ্ট করে ঘুমিয়ে পুষিয়ে নেওয়া। গট ইট? ঘুমো ঘুমো, তোরা ঘুমো, আমাকেও ঘুমোতে দে। সত্যি ঘুম বাজে। ঘুমই শক্তি, ঘুমই ভক্তি। নির্বিকারে হেঁটে খাটের কাছে এসেই ঝপ করে শরীরটা বিছানায় ফেলে দেয় ধ্রুব। বাঁশবালিশটা হ্যাঁচকা টানে কাছে টেনে নিয়ে এমনভাবে জড়িয়ে ধরে যেন ওই বস্তুটা ওর বিয়ে করা বউ স্বয়ং তরি। এই দৃশ্য দেখে রানার নিজের মনেও স্বাদ জাগে অপূরণীয় ঘুমটা পুনরায় পূরণ করে নেওয়ার। ফলে দাঁড়িয়ে না থেকে ও নিজেও যোগ দেয় ধ্রুবর সঙ্গে। কিন্তু অন্যদিকে প্রায় 1 কাঠা জায়গা জুড়ে শুয়ে অভ্যস্ত ময়ূখ এই একক শয্যায় বিশেষ আগ্রহ না দেখিয়ে অপাংক্তেয়র মতো মেঝেতে মাদুর বিছিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ে। অত্যধিক কর্মব্যস্ততার জাঁতাকলে পিষতে পিষতে ধ্রুবর যেন সমস্ত সঞ্চিত শক্তি ফুরিয়ে আসছিল। যতই হোক, ও সেই রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ, কোনো মহামানব বা ভগবান তো নয় যে ওর কাছে অফুরন্ত শক্তির ভাণ্ডার থাকবে যা অশেষ। তাই নিজের উদ্যমকে পুনরুজ্জীবিত করতে ও আবারও চলে আসে ওর মানসিক শান্তির আশ্রয়স্থলে, অর্থাৎ তরির বাড়ি কুঞ্জ ভবনে। টানা 16-17 দিনের লম্বা সময় অতিবাহিত হওয়ার পর আজ হঠাৎই বাড়ির দরজায় 3 বার বেল বেজে উঠলে তরি অবাক হয়ে চমকে ওঠে। নিঃসঙ্গ অলস দুপুরে শখের তানপুরাতে আবেগী সুর তরঙ্গের ঢেউ তুলেছিল তরি। তানপুরার তারের মূর্ছনার সঙ্গে তাল মিলিয়ে শোনা যাচ্ছিল ওর মিষ্টি কণ্ঠের সুরেলা গান। মনের সমস্ত জমানো ব্যথারা যেন সুরের ডানায় ভর করে একে একে উড়ে যাচ্ছিল সুদূর শূন্যে। বাড়িতে চৌকাঠে পা রেখে থিতু হতে না হতেই সবার প্রথমে পরপর 3 বার থেমে থেমে বেল বাজিয়ে ক্ষান্ত হওয়া ব্যক্তিটি যে ধ্রুব ছাড়া আর কেউ না, সেটা তরির অভিজ্ঞ অভ্যস্ত মস্তিষ্ক গোড়াতেই চিনে নেয়। ভারী তানপুরাটা বিছানার এক পাশে শুইয়ে ও সদর দরজার দিকে ছোটে। দোরগোড়ায় স্বয়ং ধ্রুবরই দর্শন পাওয়ার বিষয়ে যদিও 100% নিশ্চিত ছিল, তবুও সত্যি সত্যি মন গড়া ভাবনা হুবহু মিলে যাওয়ায় তরির আনন্দের সীমা থাকে না। আসলে ও যে ধ্রুবর প্রেমময় সান্নিধ্যটা মনে প্রাণে পছন্দ করে, তবে ওর এই মাত্রা ছাড়া খুশিটা ও নিজের বাহ্যিক অভিমানী চরিত্রের আড়ালে লুকিয়ে রাখে। বদলে গলার স্বরে সামান্য গাম্ভীর্য আর বিদ্রুপ মিশিয়ে প্রশ্ন করে, তুমি এখন এখানে? রাস্তা ভুল করে চলে এসেছো নিশ্চয়ই। সরি। প্রথম শব্দটা মাথা নিচু করে বড্ড ধীর স্বরে বলার পর পরবর্তীগুলো বলার সময় তরির হাত ধরে ফেলে ধ্রুব। গলার স্বরও ভারী এবং উচ্চ হয়। সরি সরি সরি, ভেরি সরি, আই এম ভেরি সরি টু ইউ, প্লিজ। ইটস ওকে, কারণ সেটাই স্বাভাবিক। তুমি যে মনের ভুলে রাস্তা গুলিয়ে ফেলে এখানে চলে এসেছো সেটা আমি বুঝতে পেরেছি ধ্রুব। বিলিভ মি, তাতে আমি কিছু মাইন্ড করিনি। সরি বলার দরকার নেই। না তোর, ইউ আর রং। আমি ভুলবশত এখানে আসিনি, এসেছি সজ্ঞানে স্বইচ্ছায়।
শুধুমাত্র তোমার জন্য। ও তাই, শুধু আমার জন্য, নাকি নিজের মানসিক শান্তি বা স্বস্তি খুঁজতে? কোনটা? এরকমটা নয় তোরই। তাহলে কোন রকমটা শুনি? আমি বেঁচে আছি না মরে গেছি সেটা দেখতে, নাকি কর্তব্য করতে তোমার এখানে আসা? দেখো, আর যাই বলো, এটা অন্তত বলো না যে তুমি শুধুমাত্র আমার খোঁজ নিতে এসেছো। আমি আর ছোট বাচ্চাটি নেই, ওকে, যে তোমার প্রতিটা এক্সকিউজকে অ্যাকচুয়ালিটি মনে করে বেদ বাক্যের মতো মেনে নেব। এই তোরি প্লিজ প্লিজ শান্ত হও প্লিজ। আমার উপরে এতটা রেগে থেকো না। আমি কিন্তু কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে হাঁটছি। প্লিজ থিঙ্ক প্র্যাকটিক্যালি। তোমার সাথে এইসব ঘটলে তুমি কি করতে? তুমি তো নিজেও কাজের প্রতি এক্সট্রিমলি ডেডিকেটেড, তাহলে কেন? ইয়েস আই অ্যাম, তবে আমার সব দিক ব্যালেন্স করে চলার ক্ষমতাটা আছে। কিন্তু তুমি সেদিক দিয়ে বিগ জিরো। ইউ নো ওয়াই? বিকজ আই অ্যাম অ্যাজ ডেডিকেটেড টু মাই হার্ড ওয়ার্ক অ্যাজ আই অ্যাম টু ইউ। দ্যাটস দ্য বিগেস্ট রিজন, যেটা তোমার মধ্যে নেই। তোরি এই তোরি প্লিজ প্লিজ, তুমি এত অভিমান জমিয়ে রেখেছিলে আমার জন্য, বলো কি গো? আরে কি হলো? কিছু বলো না। আরে বলো না। আচ্ছা হাতটা সরাও মুখ থেকে প্লিজ, হাতটা সরাও না মুখ থেকে। তুমি কাঁদলে আমার শরীরের ঠিক কোন জায়গাতে কষ্ট হয় জানো তো? তুমি বোঝো না? বলো বোঝো না প্লিজ? না, বুঝি না, কিচ্ছু বুঝি না, বুঝতেও চাই না। আমি একা আছি, একাই থাকবো। মানুষ চাইলে সব পারে, আমিও পারবো একাকিত্বকে জয় করে নিতে। তখন আর অভিমানে মন ভিজবে না, চোখের জল আসবে না, তাই তোমারও কোনো পিছু টান থাকবে না। আমার কষ্টে কষ্ট পেতে হবে না। যাও, তুমি চলে যাও, যেখানে ছিলে চলে যাও। যাদের নিয়ে ছিলে তাদের নিয়েই থাকো। আমি কেউ না, আমি কেউ না। হ্যাঁ দেখছো তো, কেন এরকম করছো? তুমি এমন ছোট বাচ্চার মতো কাঁদছো, দেখো চোখ না খুলিয়ে। আরে অথচ একটু আগে তুমি বললে না তুমি নাকি এখন অ্যাকচুয়ালিটি আর এক্সকিউজ এই দুটোকে ডিফার করতে পারো, তাহলে কেন বাস্তবটা মেনে নিতে পারছো না? কারণ আমি তোমার সঙ্গ চাই ধ্রুব। তোমার মৌনতা, উপেক্ষা, এগুলো ঠিক কতটা যন্ত্রণা দেয় তুমি বোঝো? আমি নিজেকে সেটা চাই না বলো, কিন্তু তোরই সবসময় যে আমি তোমাকে চাইলেও বা তুমি আমাকে চাইলেও সঙ্গে সঙ্গে পাওয়ার অবকাশ থাকে না। আমাদের হাত পা দায়িত্বের শিকলে বাঁধা, আর যখন তাতে শখ জিনিসটা অ্যাড হয় তখন আমরা দিন রাতের হিসেব ভুলে যাই। জানি এতে আমাদের ব্যক্তিগত জীবন নষ্ট হচ্ছে, কিন্তু আমার কাজটাই যে এমন যেখানে ব্যালেন্স করার জায়গা নেই। ও প্লিজ তোরি প্লিজ কেঁদো না। এই কেসটা মিটলে আমরা দুজন অনেক দূরে কোথাও চলে যাবো। হ্যাঁ, সমুদ্রে নয়তো পাহাড়ে কিছুদিন সেখানে একে অপরের মনের মতো হয়ে লম্বা সময় কাটাবো। তোমার সব কথা, সব অভিযোগ আমি সব সময় নিয়ে শুনবো তোরি, সব সময় নিয়ে শুনবো। প্লিজ তোরি, nobody will disturb us, nobody will call us, it will be just you and me, please. তুমি প্রতিবারই এরকম কথা বলো আমার মন ভোলাতে, মান ভাঙাতে, কিন্তু একটা কেস যখন মিটে যায় তুমি সেই আবার যে সেই হয়ে যাও। আমাকে দেওয়া কমিটমেন্টগুলোর কথা তখন আর তোমার মনেই থাকে। প্লিজ ওকে আই প্রমিস ইউ এবারে আর কিচ্ছু হবে না। সিরিয়াল কিলিং কেসে ইতি টানার পর আমি না হয় তোমার খুশির জন্য চাকরি বাঁচানো নিয়েও আর কোনো স্টেপ নেব না। যে জিনিসটার জন্য আমার তোরই কষ্ট পায় সেটাকে পুষে রেখে লাভ তো নেই, তাই না? খবরদার না, এসব ইরেশনাল কথা একদম বলবে না আমাকে। তুমি খুব ভালো করে জানো আমি স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করা একদম পছন্দ করি না। শোনো ধ্রুব, তোমার তোরই কিন্তু এতটাও অবুঝ না যে তোমাকে তোমার চাকরি বা প্যাশন থেকে সরে আসতে বলবে জাস্ট বিকজ অফ আ ড্রামাটিক লাভ লাইফ। আমি বলতে চাইছি দিনের এক টুকরো সময় আমার জন্য তুলে রাখো, আমি তো তাতেই খুশি, বলো?
আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, যথাজ্ঞা তোরই। তবে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আই প্রমিস ইউ। আর কখনো কখনো এতটা কেয়ারলেস হবো না। আসলে এই কেসটা এতটা ঝোলাচ্ছে না যে যে কি কোনো দিকে এক্সট্রা কনসেন্ট্রেশন দিতে পারছো না, তাই তো? আমি জানি তোরই এটা শুধু আমার দোষই নয়, বরং ত্রুটি ত্রুটি। যখন কোনো বিষয় নিয়ে আমি গভীর চিন্তায় মগ্ন থাকি, তখন সত্যি কারোর দিকে আমার কোনো কোনো তাকানোর সময় সুযোগ কোনোটাই থাকে না, আমার হাতে থাকে না। আই ডোন্ট নো হাউ ক্যান আই ইমপ্রুভ ইট, আই ডোন্ট নো। লিভ ইট ধ্রুব। আসল কথা হলো আমি তোমাকে ভালোবাসি, ভীষণই ভালোবাসি। ইভেন তোমার ভালো খারাপ, কাজ অকাজ সবটুকু নিয়েও একইভাবে ভালোবাসি। তোমার ক্রাইসিসে আমি পাশে দাঁড়াবো না এটা হয় না। তুমি ধীরে সুস্থে মিস্ট্রি সলভ করো, আমার আর আপত্তি নেই। আই উইল ওয়েট ফর ইউ অ্যান্ড অলসো ট্রাই টু অ্যাডজাস্ট। তোরই কি বলো? তাহলে তুমি রাগ করে নেই তো আমার উপর? আর দেখো, তুমি সত্যি বলবে, হ্যাঁ, একদম আমার মন রাখার জন্য বলবে না। সত্যি 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 3 সত্যি, আমি আর তোমার উপরে রেগে নেই। তবে তবে কি? তবে তুমি যদি প্রতিশ্রুতি ভাঙো তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। ডোন্ট ওয়ারি, নাথিং লাইক দিস উইল হ্যাপেন এগেইন, নাথিং। না ঘটলেই ভালো। কিন্তু তোমার চোখ মুখের একই অবস্থা করেছো ধ্রুব। আচ্ছা ঠিক করে বলো তো, এইসবের পাল্লায় পড়ে তুমি করাত ঘুমোওনি? ঘুমাইনি? ঘুমাইনি? আরে ইউ গন ম্যাড? কে বললো তোমাকে আমি ঘুমাইনি? তোমার এই কোটরে ঢোকা কালিতে ডোবানো চোখ দুটো। দোষ ওটা তো ওটা হচ্ছে ওভার থিঙ্কিং এর ডিজাইন। তা ওভার থিঙ্কিং কি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে করো? মানে আমি যতদূর জানি মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কিন্তু তোমার তো আবার সেসবের বালাই নেই, এক ঘুমে সকাল হয়। তাহলে এই না হলে পুলিশের বউ? হ্যাঁ, ভালোই গোয়েন্দাগিরি শিখেছো দেখছি। হ্যাঁ, প্রথমত সবসময় আমাকে বউ বলবে না, আগে বিয়ে করো তারপর ওই নামে ডেকো। আর দ্বিতীয়ত এইটুকু একটা ব্যাপার বুঝতে কমন সেন্স লাগে, কোনো গোয়েন্দাগিরির দরকার পড়ে না, বুঝেছো? বুঝেছি বুঝেছি, খুব বুঝেছি দেবী, খুব বুঝেছি দেবী। তাহলে এবার ওঠো তো, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনি। সারাদিন তো পেটে দানা পানিও পড়েছে বলে মনে হচ্ছে না, মুখ শুকিয়ে আধখানা হয়ে গেছে একেবারে। ঠিক বলেছো তোরি, পেটে না ছুঁচোয় ডন মারছে একদম। এই জলদি কিছু নিয়ে এসো, নইলে তোমার এই গাছের ফুলগুলোই মনে হচ্ছে আমার পেটে চলে যাবে একদম। সবসময় আর কি না, বসো তুমি, আমি যাবো আর আসবো। আর শোনো, একটু চিনি ছাড়া ব্ল্যাক কফিও বানিয়ে দিও প্লিজ। ব্ল্যাক কফি? কোন দুঃখে? না না না, একদম না। ওসব ঘুম তাড়ানো খাবার একদম খাবে না। তার মানে তোমার মাথায় হেডেক চাপে আর তুমি ব্ল্যাক কফি খেয়ে ঘুমের 12টা বাজাও। তাহলে এটাই ছিল আসল রহস্য। এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি তুমি কিন্তু ইনসমনিয়ায় আক্রান্ত হয়ে পড়বে, আমি বলে দিলাম। আদা দিয়ে সুন্দর করে দুধ চা বানিয়ে আনছি, সঙ্গে বাঁধাকপির বড়া। তুমি কিন্তু সেটাই খাবে, আর খাওয়া নিয়ে কোনো রকম বাহানা বানাবে না, আগেই বলে দিলাম। এই তোরি দাও না। আরে এই মিষ্টি চা খেলে আমার সাধনা ভেঙে যাবে গো। এখন যে ঘুম টুম বাদ দিয়ে ছোটাছুটির সময়। আরে আরে কি গো, আরে আরে দাঁড়াও না। ধ্রুবর নাটুকে আকুতিতে তরি আর সাড়া দেয় না। ও নিজের চুলে হাত খোপা পাকাতে পাকাতে ফ্রিজ খুলে বাঁধাকপি খুঁজতে মনোনিবেশ করে। তরি রান্নাঘরে চলে যাওয়ার পর থেকে ধ্রুব একেবারেই সময় কাটছিল না। কখনো সোফাতেই উল্টে পাল্টে শুয়ে বসে, কখনো বা একটানা পা নাচিয়ে, আবার কখনো এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়েচারি করেইও চেষ্টা চালিয়ে যাচ্ছিল নিজেকে ব্যস্ত রাখার। তবুও কাজ পাগল মানুষের কাজ ছাড়া হাত পা খুসখুস করাটাই স্বাভাবিক, যেহেতু সাহিত্য চর্চা বা গল্প উপন্যাসের পাতায় বুঁদ হয়ে থাকার মতো তীব্র শখ ধ্রুবর কোনো কালেই ছিল না। স্বভাবত তাই সেন্টার টেবিলের একপাশে ধাপে ধাপে সাজানো বইগুলো ছুঁয়ে দেখার বিন্দুমাত্র ইচ্ছাও তার মধ্যে জাগেনি। এইসব সাধারণত তরিই পড়ে, ওর শখেই কেনা। হয়তো ঐকান্তিক চায়ের আসরে এই বইগুলোই ওকে সঙ্গ দেয়, তাই এগুলোর স্থান খুব একটা পরিবর্তন হয় না। অবসর যাপনের মতো কোনো কিছুই খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই বইগুলোকে হাতে তুলে নেয় ধ্রুব।
গল্প বই নিয়ে ধ্রুবর সেরকম আগ্রহ না থাকায় ও বেশি বাছাবাছি না করে হলুদ মলাটের একটি বইয়ের প্রথম পৃষ্ঠা খোলে। খানিক নেড়েচেড়ে দেখতে দেখতে হঠাৎই ওর চোখ আটকায় উৎসর্গপত্রের ঠিক নিচের দিকে থাকা একটি হাতে লেখা কবিতার উপর। যদিও ওই পাতায় ছাপা অক্ষরে উৎসর্গকৃত অন্যান্য লেখাও ছিল, তবুও কোণার দিকে অতিরিক্ত লেখাটাই যেন জল করে ওঠে। ওটা দেখা মাত্রই ধ্রুব অস্ফুটে সেটা পড়তে আরম্ভ করে। উৎস হতেই সঙ্গ ছিল যাহার, সকল কবিতা উৎসর্গিত হোক, নীল দিগন্ত নামেতে তাহার, আঁধার পথিক। গল্প উপন্যাস থেকে শত হাত দূরে থাকা ধ্রুবর কাছে কবিতা জিনিসটার তো একেবারেই কোনো গুরুত্ব নেই। সাহিত্যে ওটারও যে অস্তিত্ব আছে তাও মানতেই চায় না। কিন্তু এই ছোট্ট কবিতাটি ওর বেশ ভালো লাগে। ও ভাবে কম্পিউটার মুদ্রণ ছাড়াও কারোর উদ্দেশ্যে নিজে হাতে কবিতা লিখে গোটা বইটা এভাবেও কেউ উৎসর্গ করতে পারে। তবে যদিও ভাববার বিষয় না এটা, এমন বই উপহারস্বরূপ তরিকে কে দিল সেটাই ধ্রুবর মূল প্রশ্ন। ধ্রুব যখন উপহার দানকারী ব্যক্তির ভাবনায় গভীরভাবে মগ্ন, ঠিক তখনই ট্রে ভর্তি খাবার দাবার সমেত তরির প্রবেশ ঘটে। ধ্রুবকে হাতে বই নিয়ে মন দিয়ে পাতা উল্টাতে দেখে তরি যতটা না অবাক হয় তার চেয়েও বেশি খুশি হয়। টেবিলের কাঁচে ঠুকঠাক শব্দ করে খাবারের প্লেটগুলো নামিয়ে রাখছিল তরি। এই শব্দে ধ্রুবর মনোযোগ ভাঙলে ও তরিকে খুঁজে পায়। ওকে দেখা মাত্রই এতক্ষণ ধরে মনের মধ্যে গজগজ করতে থাকা প্রশ্নগুলোর উত্তর জানতে ও সন্দিহান চোখে প্রেমিকার দিকে তাকায়। এই তরি, এই বইটা কার গো? তোমার কি? অবশ্যই আমার ধ্রুব। এ বাড়িতে আমি ছাড়া বই আর কে পড়ে? কিন্তু কেন বলো তো? কেন মানে আজকাল তুমি আবার কার ভালোবাসার নীলু হয়ে উঠলে তরি? কি? কে নীলু? তোমার বই তোমাকে কোন এক আঁধার পথিক ভালোবেসে গিফট করলো, আর তুমি জানোই না সে কে, কি তার আসল নাম। অথচ এই কবিতাটার নিচে কিন্তু স্পষ্ট লেখা আছে, প্রিয় নীলুকে উৎসর্গ করলাম। আশ্চর্য! কি বলছোটা কি তখন থেকে? আর কোন বই? কোথায় লেখা? এ বাবা, সরি, তুমি এই বইটার কথা জিজ্ঞেস করছো এতক্ষণ ধরে? আর আমি ভাবলাম। কি ভাবলে? আরে বলো না, আমি তখন তোমার হাতের দিকে এক ঝলক তাকিয়ে হলুদটাকে অলিভ গ্রিন মনাটের বই ভেবে গুলিয়ে ফেলেছিলাম। তাই কোয়েশ্চেন আনসারের ক্রস কানেকশন হয়ে গেছে। সরি গো, ভেরি সরি ধ্রুব। দাঁড়া, ওইসব গ্রিন হলো আমি অত বুঝি না। বইটা তোমার না হলে কার সেটা বলো। আর এটা এখানে এলো কিভাবে? হ্যাঁ, আসলে ওটা কি এত তোতলাচ্ছ কেন? ওটা কি? না মানে বইটার মালিক ভাইস প্রিন্সিপাল নীলাদ্রি স্যার। কি? কার বই বললে? সেইটা কেন? আরে নীলাদ্রি স্যারের। কিন্তু কেন ধ্রুব? ওই ঝ্যামনাটার বই তোমার কাছে কেন? ব্যাপারটা কি? হ্যাঁ, এরকম ভাবে কেন বলছো ধ্রুব? নীলাদ্রি স্যার তোমার কি ক্ষতি করেছে বলো তো? তুমি দেখি সব সময় ওর উপরে চটে থাকো। ইউ নো, হি ইজ সাচ আ গুড পারসন। গুড পারসন? আমার কিন্তু কোনো অ্যাঙ্গেলেই সেটা মনে হয় না। হ্যাঁ, আমি তোমাকে বহুবার বলেছি তরি ওর থেকে দূরে থাকতে, কারণ ওর মতলব ভালো না। তবুও তোমার ওর সাথে এত কথা কিসের? দেখো, আমি প্রয়োজন ছাড়া সেভাবে কথা বলি না ওনার সঙ্গে। তাছাড়া উনি নিজেও তো মিতভাষী চরিত্রের। তাহলে না মানে ওই চালবাজের বাচ্চাটার আর গুণগান গিয়েও না আমার সামনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গাইলাম না। শান্তি? হ্যাঁ, খুব শান্তি। তা ও তোমাকে কেন বই দিয়েছে সেটা তো এখনো বললে না। আরে সেই দিন ওই অডিটোরিয়ামে মনে আছে তো, সাহিত্য সম্মেলনে হচ্ছিল না? আর ওতে নীলাদ্রি স্যার স্বরচিত কবিতা পাঠ করেছিলেন। হ্যাঁ মনে আছে। এন মোমেন্টে আমি ঢুকেছিলাম বলে ওর ঠিক কতটা ফেটেছিল সেটা আর কি করে ভুলি বলো। আবার যাকে যেটা বলছিলাম, তো সেদিন উনি আমাকে ওনার একটা ডায়েরি দেন। বলেন যে ওতে ওনার নানা লেখালেখির নিদর্শন আছে, আমি যেন সেগুলো পড়ে রিভিউ দিই। কিন্তু কি? আরে হঠাৎ ওনার কি হলো কে জানে, কেমন যেন একটা অস্বাভাবিক আচরণ করা শুরু করে দিলেন। তারপর দৌড়ে হল থেকে বেরোতে গিয়ে আমার সাথে ধাক্কা খান। আর তারপরই আমার দেওয়ার ডায়েরির সঙ্গে ওরই হাতের আরেকটা বই পাল্টাপাল্টি হয়ে যায়। বুঝলাম না এখনো সেদিন লোকটার হয়েছিলটা কি। বাহ,
একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। হ্যাঁ, যা হয়েছিল বেশ হয়েছিল। ও ডায়েরির ওই কাকের ঠ্যাং আর বগের ঠ্যাং লেখা তো পড়তে হয়নি তোমায়। জোর বাঁচা বেঁচে গেছো, পড়লে না জানি তোমায় কোন পাগলা গারদে খুঁজে পেতাম। প্লিজ ধ্রুব, ডোন্ট আন্ডার এস্টিমেট হিম। উনি কিন্তু লেখেন ভালো, তুমি পড়োনি তাই বলছো। তাছাড়া সেদিনের কবিতাটা জানো, অডিটোরিয়ামের প্রতিটা অডিয়েন্স কতটা পছন্দ করেছিল, আর তুমি কিনা বলছো সেগুলো মিনিং। ও যেমন না, ওই ওর শ্রোতা পাঠকগুলো তেমন। হ্যাঁ, এই যাকে কি খাবার এনেছো দেখি তো। ধ্রুব তড়িৎ থেকে খানিকটা দূরত্বে সরে গিয়ে টেবিলের কাছে এসে দাঁড়ায়। এত সব লোভনীয় সুস্বাদু খাবারের আখড়া। এই দাও 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 দাও, তাড়াতাড়ি প্লেটটা ঢালো। এই প্লেটটা ঢালো, প্লেটে ঢালো, ঢালো না। হ্যাঁ, চামচগুলো তো রেখে এলাম। দাঁড়াও দাঁড়াও ধ্রুব, আমি নিয়ে আসি। আচ্ছা যাও, আর এক বোতল ঠান্ডা জলও নিয়ে এসো। আজকে এই রুম টেম্পারেচারের জল পোষাবে না, ভাদ্র মাসের ব্যবসা গরম। উফ, হ্যাঁ, পুরো একেবারে চালিপুরি, একেবারে চ্যাট করছে একদম। ঠিক আছে, হ্যাঁ, চুপটি করে বসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। হ্যাঁ, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। তড়ি চলে যাওয়ার সময় টেবিল ফ্যানটাও চালিয়ে দিয়ে যায় অতিরিক্ত গরমের কষ্টটা কমাতে। হলদে বইটা যেহেতু খাবার ট্রের পাশে খোলা অবস্থায় ছেড়ে দিয়েছিল ধ্রুব, তাই টেবিল ফ্যানটা চালাতেই ঝড়ের মতো হাওয়ার ঝাপটায় বইয়ের পাতাগুলো ঝটপট শব্দে উড়তে শুরু করে। ধ্রুব হাত বাড়িয়ে পাতাগুলো আয়ত্তে এনে যখনই বইটা বন্ধ করতে যাবে, তখনই চোখে পড়ে বইয়ের 3য় পৃষ্ঠায় লেখা 4 লাইনের কবিতাটির ওপর। কোনো এক অজানা আকর্ষণের বশে মিনিট কয়েক সেদিকে তাকিয়ে কবিতাটি পড়ার পরই ওর স্মৃতিতে কিছু একটা অদ্ভুত ভেসে ওঠে। নিমেষে বিস্ময়ে ধ্রুবর চোখ দুটো বিরাট আকার হয়ে যায়। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে এক টুকরো বাক্য। এই লাইনগুলো কোথায় যেন পড়েছি, চেনা চেনা লাগছে ভীষণ, কিন্তু কিন্তু কোথায়? শরীরকে সুস্থ রাখার তাগিদে ভোরবেলার তরতাজা বাতাস গায়ে মেখে অনেকেই বেরিয়েছে প্রাতঃভ্রমণে। আবাসিক ছেলের দল পাউরুটির দোকানে ভিড় জমিয়েছে সুলভ মূল্যে পুষ্টিকর প্রাতরাশের আশায়। প্রতিটা চায়ের দোকানের উনুনগুলিতে আঁচ দেওয়ার তোড়জোড় চলছে। এক্ষুনি হাঁটাহাঁটি সেরে বয়স্ক বুদ্ধিজীবীদের দল ধেয়ে এলো বলে, দেশটা উচ্ছন্নে গেছে বলে স্লোগান তুলে। তারপর তারা এসে বসে বসে গম্ভীর দেশভক্তির মতো আলোচনা করেই 1 কাপ চায়ে 1 ঘন্টা কাটিয়ে দেবে, অথচ দেশকে উন্নত করার কোনো উপায়ই বেরোবে না। যদিও সকালের এই সব চিরচেনা বস্তা পচা চিত্র দেখতে মোটেও রাস্তায় বেরোয়নি ধ্রুব। ও বেরিয়েছে নিজের কাজে। বিগত 15 দিন ধরে বাড়ির ডাস্টবিনে জমানো ময়লাগুলো সময়ের অভাবে ফেলতে না পারায় সেগুলো থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। বাড়িওয়ালার মহা আপত্তিতে ওকে তাই জঞ্জাল ফেলার জন্য কাক ভরে রাস্তায় বেরোতেই হয়। সামনেই মিউনিসিপ্যালিটির একটা আবর্জনা ভ্যান দাঁড়িয়েছিল। কাছে পিঠে কোনো ডাস্টবিন না পেয়ে ধ্রুব পোঁটলা হাতে সেই দিকেই এগিয়ে যায়। ওই পোঁটলাতে ঘরোয়া আবর্জনা ছাড়াও ছিল জয়কান্তের প্লেস থেকে পাওয়া ওর ব্যবহৃত কিছু জিনিস, যেগুলো সঞ্জু ওকে এনে দিয়েছিল তদন্তের স্বার্থে। যদিও শেষ পর্যন্ত ও সবার কাজে না লাগায় ও এগুলোকে জঞ্জালের বালতিতেই ফেলে দেয়। ধ্রুব যেমন কটু গন্ধেও টিকে যেতে পারে, তেমনি ওর ঘ্রাণ শক্তিও বেশ প্রবল। পৌরসভার গাড়িতে ময়লা ফেলার সময়ই একটা ভ্যাপসা পচা গন্ধ ওর নাকে ঢোকে। বার কয়েক শুঁকে শুঁকে গন্ধটা চিনতে পেরেই ওর চোখ মুখ সন্দিহান হয়ে ওঠে। গন্ধের উৎসস্থল খুঁজতে ও পাশেই পড়ে থাকা একটা গাছের ডাল তুলে আবর্জনার স্তূপটাতে খুঁচাতে থাকে। আর কিছুটা সময় পরই বেরিয়ে আসে আসল জিনিস, একটা নারকীয় মৃতদেহ।
দুপুর 2টো থেকে ধ্রুবর বাড়িতে রীতিমতো হত্যে দিয়ে পড়ে রয়েছে ময়ূখ আর রানা। সন্ধে গড়িয়ে রাত হতে চলল, অথচ এখনও ওদের পেটের দানা পানি অবধি পড়েনি। না ধ্রুব ওদেরকে যৎসামান্যও খেতে দিয়েছে, আর না তো ওরা ধ্রুবর নজর বাঁচিয়ে কিছু খেতে পেরেছে। সময় বয়ে যাচ্ছে, অথচ ধ্রুবর গবেষণা যেন শেষ হতেই চায় না। ছেলেটার এই বড় দোষ, একটা বিষয় নিয়ে গভীরে ভাবতে বসলে ওকে টেনে ওঠানো খুব মুশকিল। অন্যদিকে ময়ূখ আর রানার খিদে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেলে ওরা আর মুখ বুজে থাকতে পারে না। বলা বাহুল্য, ময়ূখই সবার আগে চেঁচিয়ে ওঠে। এই তোর আক্কেল দেখে না, মাঝে মধ্যেই তোকে চাঁদা তুলে ক্যালারি খাওয়াতে ইচ্ছে করে আমার। সত্যিই তাই, তুমি কি ধাঁচের মানুষ বলো তো ধ্রুবদা? না মানে আদৌ তুমি কি মানুষ নাকি নাকি এলিয়েন? এলিয়েন নয়, ও আসলে একটা আত্মা যার খিদে তেষ্টা কোনোটাই পায় না, বুঝেছিস? না তোমার না হয় পায় না ধ্রুবদা, কিন্তু আমাদের তো পায়। এই খিদেতে নাড়ি গুড়ি চলে গেল, এবার না খেলেই নয়। তা তোমার এই রিসার্চ যখন শেষ হবে তখন না হয় ডেকে নিও আমাদের। এমনিতেও তো কোনো কাজে লাগছি না, শুধু শুধু সংসারে মুখের সামনে বসে আছি। এই ভাই ধ্রুব, তোর এই লং লাস্টিং তন্ত্র সাধনার চক্করে পড়ে এবার মনে হচ্ছে চাকরিটা আমাকে খোয়াতে হবে। ওই ঢ্যামনা ওসির নাচন কোদন তো তুই জানিসই। দেখ, আমাকে সাসপেন্ড করলে আমার কিছু যায় আসে না, কিন্তু রানার কথাটা একবার ভাব। ওর চাকরিটা মায়ের ভোগে গেলে কাকা ওকে কেটে কুচি কুচি করবে। ম্যাচড। ময়ূখ আর রানার কথাবার্তাকে পুরোপুরি উপেক্ষা করে উত্তেজিতভাবে চেঁচিয়ে ওঠে ধ্রুব। ওর আকস্মিক চিৎকারে ময়ূখরা অবাক না হয়ে থাকতে পারে না। পরক্ষণেই বিস্ময়ের ঘোর কেটে বেরিয়ে এসে ময়ূখ একরাশ বিরক্তি নিয়ে প্রশ্ন করে, ইয়েস ম্যাচড। এই এরকম খ্যাপা ষাঁড়ের মতো হঠাৎ চেঁচিয়ে উঠলি কেন? কার সাথে কার কুষ্টি ম্যাচ করালি বলতো? হ্যাঁ, কিছু বলছিস? সব কিছু বলছিস মানে এটা কি? আমি এতক্ষণ কি বললাম তুই শুনিসনি? না ব্রো, কারণ আমি কবিতা শুনছিলাম। কবিতা? তুই কাজের সময় কবিতা? আরে এও কি সম্ভব? হ্যাঁ, এই তার মানে বান্টিদা, আমি আর তুমি এতক্ষণ ধরে এই জেমস বন্ডের নামে যা যা নিন্দেবন্ধ করেছি সেগুলো কোনোটাই ওর কানে ঢোকেনি? ইয়েস মাই ডিয়ারেস্ট রাস্কাল, তুমি একদম ঠিক ধরেছো। আমি কানে যন্ত্র গুঁজে রেখেছিলাম কাজের জন্য, তাই তোমাদের ভাঁট বকা শুনে আমার টাইম ওয়েস্ট এতটুকু হয়নি, বুঝেছো? ও আচ্ছা, আমরা ভাঁট বকছি আর তুই নিজে কি করছিস? কবিতা শুনতে শুনতে কে কোন রাজকার্য করে ভাই? হ্যাঁ, সেটা আলাদা প্রসঙ্গ বান্টিদা। সে আমিও হেডফোনে ফুল ভলিউমে গান চালিয়ে কাজ করি, ওটার মজাই আলাদা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধ্রুবদার মতো নিরস লোক কবিতা শুনছে? হ্যাঁ, এমনও তো নয় যে নতুন নতুন প্রেমে পড়েছে। হ্যাঁ, কই কতকাল। এই তাহলে কেসটা কি? দেখ রানা, প্রথমত নিজের সাথে আমাকে গোলাস না, আর দ্বিতীয়ত আমার ইনভেস্টিগেশন মানে কেস স্টাডিটা ছিল এই কবিতার উপরেই। হ্যাঁ, ওই বুঝলাম না ঠিক। এনকোয়ারি চলছিল সাইকোর ব্যাপারে, এর মধ্যে তুই কবিতা নিয়ে পড়লি কেন? ভাই দেখ, এখন কিন্তু মজা মারার সময় নয়। হ্যাঁ, আজ সকালে পাওয়া ডেড বডিটা নিয়ে কিন্তু অলরেডি একটা বেড়ে 6টা হয়ে গেছে। সুমন্ত বাগচি এসপি সাহেবের কাছে গেল বলে আমার নামে কেস দিতে। আজ তো ঘরে ডেকে নিয়ে গিয়ে আমার পুরো টিমটাকে আগা মাথা ধুয়ে ছেড়েছে। শালার মুখের কি ভাষা! বলে কিনা আমরা তদন্তের নাম করে নিরীহ লোকদের পিছন মারছি। তুই ভাব, ওই জয়কান্ত, অখিল, মনোরমা এরা নাকি ইনোসেন্ট। হ্যাঁ, বেকার চাপ নিচ্ছ বান্টিদা, এই সব হচ্ছে গোটাপ কেস। ওই দেখো, ওই জয়কান্তের রেসপেক্টেড দাদা কিছু কলকারি নিয়ে এনেছে কিনা দেখো। হ্যাঁ, তা তোর পক্ষ নিয়ে কেউ কোনো কথা বলেনি ময়ূর? মানে যখন ওসি তোদের চাট ছিল তখন আর কি? হ্যাঁ, তারা বাবা শ্বশুরের হেড অফিস কিনা, সালা সবাই আমার হয়ে কথা বলবে। সালা সব কটা সালা পালতু পশু। হ্যাঁ, অন্যায় দেখেও ঠেড়ার মতো দাঁড়িয়ে থাকে, জানো কিছুই হয়নি। আর তোর ওই লাহিড়ি সালা, আমি বলেছিলাম তোকে ওই লোকটা সুবিধার না, বলেছিলাম তো, আজ হরে হরে সেটা টের পেলাম। তুই আবার এই কথা বলছিস? বলছি তার কারণ আছে। থানার বাকিরা আমাদের ডিপেন্ড না করলেও তারা আমাদের নিয়ে মজা করেনি, কিন্তু তোর প্রাণের লাহিড়ি যখন বাগচির পাশে দাঁড়িয়ে মুঠো মুড়কি মুখে পুড়ে কচমাচ করে চিবোচ্ছিল আর ফিক করে হাসছিল, এগুলো কিরকম ভদ্রতা শুনি? সে তুই যাই বলিস, লাহিড়ি লোকটা কিন্তু খুব একটা অকাজ করে না। ওর কাজের ধরন অনেকটাই আলাদা, আর প্রতিটার পিছনে মিনিংফুল রিজনও থাকে। হ্যাঁ, সেই রিজন থাকে। অতনুর নামে তোকে বলাও যা, আর দেওয়ালকে বলাও তাই। যাক, এসব কিস্সা বাদ দিয়ে তুই আসল কথাটা বল। সব কিছু ছেড়ে কবিতা নিয়ে পড়েছিস কেন? কারণ আচ্ছা আগে বলতো,
তোদের মনে আছে গত 5 দিন আগে মাঝরাতে তোদের ডেকে এনে কিছু ডার্ক হর্স স্যাম্পল দেখিয়েছিলাম আমি? হ্যাঁ মনে আছে? তাহলে সিরিয়ালি সেগুলো এক এক করে বল দেখি। ওই তো সেই টোপলার হাতের লেখার সাথে 5th ভিক্টিমের মুখে পাওয়া ওই চিঠির সঙ্গে অমিল, দেন মৃতের বাঁ থাইতে রক্তের ছোপ ছোপ দাগ আর ডান থাইতে হাতের ছাপ প্রায় একই সরলরেখায়, আর এরপর ছিল সেই বুক থেকে পেট অবধি লাইন দিয়ে সাজানো ওই চেরা চেরা অদ্ভুত দাগগুলো। বাহ, ব্রিলিয়েন্ট! তাহলে ছোটবেলায় খাওয়া ব্রেনোলিয়ার হাই এফেক্ট তোর শরীরে শুরু হলো শেষমেশ। তাই মজা মারছিস তুই? মজা মারছিস? হ্যাঁ হ্যাঁ না, মজাই তুই মারছিস, কিন্তু এত দাঁত খেলাস না। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি বল আমি সব ঠিক বললাম কি না, বল। হ্যাঁ অ্যাবসোলুটলি 100% কারেক্ট বলেছিস তুই। কারেক্ট হয় সেটা আমি জানতাম, ঠিক আছে, কিন্তু তোর মতলবটা কী সেটা জানা গেল না। একটু খোলসা করে বলবি? বটে, তা এতদূর যখন গড় গড় করে বললি তখন নিশ্চয়ই এটা মনে আছে যে ওই বুক টু পেট অবধি কাটা দাগগুলো কেমন দেখতে ছিল, মানে প্যাটার্ন? হ্যাঁ অবশ্যই মনে আছে। প্যাটার্ন দেখে মনে হচ্ছিল যেন কেউ লাইন ধরে পরপর কিছু লিখে গেছে, তবে লেখাগুলোতে কোনো বর্ণ বা লেটার নেই, শুধু কয়েকগুচ্ছ রেখা, আর যা দেখে তুই বলেছিলি এটা যেন হায়ারোগ্লিফিক্সের টাইপ। সঙ্গে এটাও বলেছিলাম যে ওই দাগগুলোকে আমায় ডিকোড করতে হবে অ্যালজেব্রার ফর্মুলায় ফেলার মতো করে, আর তার জন্য আমার একটা এক্স চাই। ইয়া, আই ক্যান রিমেম্বার ইট। তো সেই এক্সটা কি পেয়েছো ধ্রুবদা? প্রথমে ভেবেছিলাম আমার এক্স দরকার, কিন্তু ভাবতে পারিনি এক্স খুঁজতে গিয়ে ফুল ফর্মুলাটা পেয়ে যাব। হে ধ্রুব, প্লিজ ডোন্ট টেস্ট আওয়ার পেশেন্স। হ্যাঁ প্লিজ তুই বল তুই কি পেয়েছিস, আর যে তোর সইছে না। একটু আগে কি শুনছিলাম যেন আমি? হ্যাঁ কবিতা শুনছিলে তুমি? কবিতা? কিন্তু কেন? ওই কবিতার লাইনগুলোকে ডিকোড করব বলে। ওয়ান্না সি দ্য ম্যাজিক? হ্যাঁ নিশ্চয়ই, আমরা ম্যাজিক দেখতে তো এসছি, এতক্ষণ ধরে না খেয়ে বসে আছি। ম্যাজিক দেখবো আমরা, ম্যাজিক। এই চলো ম্যাজিক দেখবো, গিলি গিলি। হ্যাঁ আমি কবিতাটা পড়ি? হ্যাঁ পড়ো। আঁধার রাতের পথিক তুমি, নিঃশব্দে কাঁপাও ভুবন ভূমি, কলমের ধার অস্ত্র তোমার, সর্বকালের সেরা হাতিয়ার। তাহলে কি বুঝলি? এই কবিতার সাথে ওই লাইনগুলোর কি করে কানেকশন থাকতে পারে ভাই? আমাকে তুই বোঝা, আমার মাথায় কিছু ঢুকছে না। আঁধার রাতে পথ হাঁটছে, নিঃশব্দে ভুবন, আমি এসব বুঝছি না ভাই, ঠিক আছে? সেটাই স্বাভাবিক, মাথামোটা কি এমনি এমনি বলি? যাকে যেটা বলছিলাম, আমি আগে কয়েকটা প্রশ্ন করতে চাই তোদের। ওকে আস্ক। যে কবিতাটা আমি শোনালাম সেটা ক লাইনের ছিল? 4 লাইনের। বেশ বেশ, এবার বল দেখি প্রতিটা লাইনে কতগুলো করে শব্দ ছিল? তা তো সঠিক করে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই কবিতাটা আরেকবার রিপিট কর দেখি পারি কিনা। ময়ূখের প্রস্তাবটা মেনে নিয়ে পুনরায় কবিতাটির এক একটি লাইন ধীরে ধীরে পাঠ করে শোনায় ধ্রুব। এর ফলে ঘরে উপস্থিত 2 জনের কাছেই প্রশ্নটা জটিল থেকে সহজে পরিণত হয়। সবটা শোনার পর ময়ূখ উত্তেজিতভাবে বলে ওঠে, প্রথম 3টে লাইনে 4টে করে শব্দ মিলিয়ে মোট 12টা, আর শেষ লাইনে আছে 3টে, তাহলে সর্বসা করলে হলো 15টা। ঠিক 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 বললাম তো ধ্রুব? একদম ঠিক। তাহলে এবার এই ছবিটা দেখ। এটা কারেন্ট ভিকটিমের বডির মিডিল পার্টের ছবি। মহিলা ফর্সা হওয়ায় দাগগুলো আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখ তো মিলিয়ে, কবিতায় বলা 15টা শব্দের সাথে এই দাগগুলোর কাউন্টিংও মিলে যাচ্ছে কিনা। অবিশ্বাস্য, এটা কিভাবে সম্ভব? দাগের সাথে কবিতার শব্দ সংখ্যা কেমন করে মিলে যেতে পারে? হ্যাঁ সত্যি তাই, এ যেন অদ্ভুত রে কাণ্ড ধ্রুবদা। তাই বটে, আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম, আর তাই এই কবিতাটা দুপুর থেকে এতবার করে শুনছিলাম, এটা নিশ্চিত করার জন্য যে আমার মাথায় যেই প্রেডিকশনের বাতিটা জ্বলছে সেটা আদৌ ঠিক নাকি ভুল। কিন্তু এই কবিতা তুই কোথায় পেলি ধ্রুব? কে দিল তোকে? অতনু স্যার? সেম কোশ্চেন ইজ হিয়ার। হ্যাঁ, তোদের একটা বদ্ধ ধারণা তৈরি হয়েছে এই অতনু স্যার আর আমাকে ঘিরে। আচ্ছা তোরা কি ভাবিস? হ্যাঁ, স্যার আমার দাতা আর আমি গ্রহিতা, মানে আমার খাটনির কোনো দাম নেই, আমার ইন্টেলিজেন্সি বিশাল উইক, স্যার ছাড়া আমি এক পাও ফেলি না, তাই তো? আরে না, আমরা জাস্ট কথার কথা বললাম, কারণ এর আগে তোকে ওই চিরকুটা সার্ভিস রিভলভার দিয়ে স্যারই তো হেল্প করেছিল বল, তাই মনে হলো। বাট এইটুকুর জন্য হঠাৎ হাইপার হয়ে যাচ্ছিস কেন বাবা? কুল কুল। তুই আমাকে আজ থেকে দেখছিস না নিশ্চয়ই ময়ূর, ভালো করেই জানিস আমি আমার নিজের পরিশ্রমের ফসলের প্রতি ঠিক কতটা পজিটিভ। ধ্রুবদা
ঠিক আছে বাবা, ছাড়ো না। বলছি আমরা কিন্তু বেলাইনে চলে যাচ্ছি, বাকিটুকু বলো। পার্টিকুলারলি কোনো কবিতা বা এক্স্যাক্ট এই কবিতাটাই যে আমি নিজে হাতে জোগাড় করেছি সেটা কিন্তু নয়। আসলে কবিতাটা কোইন্সিডেন্টালি আমার নাগালের মধ্যে চলে আসে, তবে যখন এসেছিল তখন ভাবতেও পারিনি এটাই হয়ে যাবে এই কেসের টাচ স্টোন। ইয়েস, টাচ স্টোন। তোর নাগালের মধ্যে চলে আসে মানে? তোর তো এসব কবিতা টবিতা ভালো লাগে না তাহলে? মাসখানেক আগে উত্তরা হলে একটা সাহিত্য সম্মেলনী ছিল, ওখানে যাওয়ার জন্য তোরই 2টো পাস পায়। ও প্রতিবারের মতো সেবারও আমাকে ওসব সম্মেলনী দেখতে যেতে বলে, কিন্তু আমাকে তো জানিস এসব ব্যাপারে আমি লেস ইন্টারেস্টেড। তবুও জানি না সেদিন কি হয়েছিল, মেন রোডে জ্যাম থাকার জন্য হলের রাস্তাটাই শর্টকাট হিসেবে বেছে নিয়েছিলাম। আর তখনই মনে পড়ে তোরির কথা, ভাবলাম এদিকে যখন এসেছি আর ও নিজেও এখানে আছে, তখন ওকে নিয়েই বাড়ি ফিরবো। তারপর কি হলো? আচ্ছা দাঁড়া, এত কথা বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। পরবর্তী ঘটনার সমস্ত পুঙ্খানুপুঙ্খ বর্ণনাই ময়ূখদের সামনে তুলে ধরে ধ্রুব। প্রথম থেকে শেষ অবধি শোনার পর ময়ূখ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ধ্রুবকে জিজ্ঞেস করে, বলছি আমার একটা প্রশ্ন আছে। করে ফেল। তুই তো বললি তুই এন্ড অফ দ্য মোমেন্টে ঢুকেছিলি, মানে তখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তাহলে কবিতাটা শুনলি কি করে? ওটাই তো ম্যাজিক। হেয়ালি করিস না, এই প্রতিবার তোর এই সিরিয়াস সিচুয়েশনের ক্লাইম্যাক্সে এসে এই ভোল পাল্টানোটা আমার ভাল লাগে না। মাঝে মাঝে এই ভোল পাল্টানোর স্বাদ বোতল এগুলো করতে হয়, নইলে জীবনটা নুন ছাড়া তরকারির মতো হয়ে যায়। যাকে তোর প্রশ্নের উত্তরটা সেটা মাহামুরি কিছুই না। তোরা তো জানিস আমি 24/7 কানে ফোন গুঁজে থাকি। তা সেদিনও সেটাই হয়েছিল। সোনুর সাথে কথা বলতে বলতে যখন হলে পৌঁছই তখন মিস্টার নীলাদ্রি কবিতা পাঠ সবে শুরু করেছেন। প্রথম লাইনটুকুই শুধু আমার কানে এসেছিল, বাকিটুকু আমি মন দিয়ে না শুনলে ওই কল রেকর্ডার কিন্তু সবটাই শুনেছিল। এবার ক্লিয়ার হলো বাছা কেন আমি ইয়ার কর্ড লাগিয়ে কবিতা শুনছিলাম। ইয়েস ধ্রুবদা, ইয়েস ইয়েস, ইট বেকে মিসি। তোমার আর হাত কাটা সোনুর ফোনালা পুরোটাই রেকর্ড হয়েছিল অটো কল রেকর্ডিংয়ে। যেহেতু তুমি ভলি ছিলে তাই কবিতাটাও কথার সঙ্গে রেকর্ড হয়ে যায়, তাই তো ধ্রুবদা? 100% কারেক্ট। আসলে আমি যখন হলে পৌঁছই ঠিক তখনই ফোনটা আসে। সেদিন সোনু আমাকে 2বার ফোন করেছিল, একবার ঢোকার সময় আর একবার বেরোনোর সময়। সাইডে চলে যাই ফোনে কথা বলার জন্য। কাজের কথা মিটিয়ে ফোন রেখে যখন তোরির দিকে এগোই তখন কবিতা পাঠও শেষ আর অনুষ্ঠান। হ্যাঁ সব বুঝলাম, কিন্তু তোমার পয়েন্ট অফ ভিউ কি সামহাউ এবার এটা বলতে চাইছে যে এই কবিতা যার সেই এই কেসের রিয়েল মাস্টার মাইন্ড? ঠিক তাই রানা, আমার অনেক আগেই বুঝে যাওয়া উচিত ছিল যে কিলার কোনো সাধারণ দাঙ্গাবাজ মানুষ হতে পারে না। যার স্বভাবে যত মধু তার মনোভাবে ততটাই বেশ। আর এটা জানা সত্ত্বেও আমি কেন ভুলে গেলাম? দারুণ দারুণ বললে ধ্রুবদা, এক লাইনে বলতে গেলে এটাই খুনির জন্য সেরা ডেসক্রিপশন। তাহলে আমাদের নেক্সট মিশন কি হবে? ওই নীলাদ্রির পর্দাফাশ করা। কিন্তু তার জন্য কি আরও সময় নিবি না? মানে শুধু এক টুকরো কবিতা শুনেই মালটাকে জাজ করতে গিয়ে আমরা আবার টাইম ওয়েস্ট করে ফেলবো না তো? না, একেবারেই না। ওর বিরুদ্ধে যা যা প্রমাণ পেয়েছি সেগুলোর কোনোটাই আর আগেকারগুলোর মতো ইলিউশন নয়। নাও আই মাস্ট সে দিস ইজ এ সলিড এভিডেন্স। ঠিক আছে, সে নয় হলো, কিন্তু এভিডেন্সগুলো কি কি? গুড কোশ্চেন। প্রথমত চেহারার গড়ন। এতদিন পর্যন্ত যত রকম ডেসক্রিপশন আমরা শুনেছি অন্যান্য সাসপেক্টদের কাছ থেকে, সেটা 90% ম্যাচ করে নীলাদ্রির সাথে। তারপর তোরই বলেছিল নীলাদ্রির নাকি কবিতা লেখার পাশাপাশি আরও একটা ট্যালেন্ট আছে। সেটা কি? ওর ডান হাতের সাথে সাথে বাঁ হাতও সমানভাবে চলে, মানে ও সব্যসাচী। হ্যাঁ, এই সব্যসাচী আবার কি ধ্রুবদা? সব্যসাচী তারা হয় যারা একই সঙ্গে 2 হাত কাজে লাগাতে পারে। সুতরাং ও শুধু ডান হাতেই নয়, বাঁ হাত দিয়েও ভালো মতো লিখতে পারে। বলিস কি? তার মানে নীলাদ্রির ওই নিজের 2টো হাতই ওই 2 রকম হ্যান্ডরাইটিং এর আসল স্রষ্টা? ইয়েস, অ্যাবসলিউটলি ইয়েস। বাপরে, সালা কি ডিপ প্ল্যানিং মারি, সত্যি মারি। ডিপ নয়,
কপি পেস্ট। এছাড়াও এই কবিতা, হাতের লেখা আর তরির মুখে শোনা সম্মিলনের দিন বই দেওয়া নিয়ে হঠাৎই ওর অস্বস্তিতে পড়ে যাওয়া, আর তারপরই ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে হন্তদন্ত হয়ে সেখান থেকে পালানো, এই সব সাইনগুলো কিন্তু নীলাদ্রির দিকেই আঙুল তুলছে। তাহলে আর দেরি কিসের ধ্রুব? চল আজই মালটাকে তুলে এনে চালান করে দিই। অন্তত মরা মানুষকে বাঁচিয়ে দিতে না পারলেও আপকামিং মৃত্যুগুলো তো আটকাতে পারবো। আজ না, আমরা কাল যাব। কাল কেন? তুমি তো বলো ধ্রুবদা, শুভ কাজে দেরি করতে নেই। তাহলে হ্যাঁ, দেরি করতে নেই, কিন্তু তেমন তাড়াহুড়োও তো করতে নেই রানা। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি না, আজকে গেলে কিসের তাড়াহুড়োটা লাগবে? মানে আমরা এই এক্ষুনি না গিয়ে মাঝরাতে হানা দেব, এই এতটা সময় খুব ভালোভাবে আটঘাট বাঁধা হয়ে যাবে, নো ডাউট। তাই তুই কেন শুধু শুধু? কারণ কাল নীলাদ্রি বাড়িতে থাকবে না, আর আমার মনে যেটুকু এক্সট্রা ডাউট আছে সেটা সেই সুযোগে ওর বাড়িতে গিয়ে খানা তল্লাশি চালিয়ে ক্লিয়ার করে নেব। কিন্তু ভাই, যদি ওই কিলার হয়ে থাকে তাহলে ওর ফিচেল বুদ্ধির পরিচয় কিন্তু আমাদের আর জানতে বাকি নেই। এটা ভুলিস না ধ্রুব। তুই ওর বাড়ি যাবি ঝড় তুলতে, আর ও সেটা টের পাবে না, এটা কিন্তু অবাস্তব ধারণা। জয়কান্তের মতো ও কি সেফটি অ্যালার্ম লাগিয়ে রাখবে না? তুই যে কেসটা নিয়ে ভেরি সিরিয়াস, সেটা দেখি আমি গর্বিত। তবে কি জানিস, জয়কান্ত ছিল একটা খানদানি হারামি, সবসময় পিছনে ভয় এঁটে থাকতো ওর, তাই সারাক্ষণই সেফটি অ্যালার্ম বাজত। তবে নীলাদ্রির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, আর যদিও বা অ্যালার্ম লাগিয়ে থাকেও তবুও সেটা আই গেস ইনঅ্যাক্টিভ মোডেই রয়েছে, কারণ না তো এখনও কারোর কাছে সন্দেহভাজন রয়েছে, আর না তো ওর কাছে কেউ। এবার যদিও সাবধানের মার নেই, তাই সেই জন্য একটা ফন্দিও বের করে ফেলেছি। কি ফন্দি? বই বদলের যে কেসটা বললাম মনে আছে তো? বিলক্ষণ। হ্যাঁ, তো কাল তোরই নীলাদ্রিকে ওর প্রিয় বইটা ফেরত দিতে রেস্টুরেন্ট কাম কফি শপে যাবে। যদিও তোরই নিজে থেকে ওখানে যেতে চাইনি, আমি ভুজুং বাজুং দিয়ে ওকে ওখানে পাঠাচ্ছি। তা তোদের তো বললামই নীলাদ্রি বাবুর তোরির ওপরে ঠিক কী পরিমাণ ক্রাশ আছে। আর আমি শিওর তোরির সাথে গল্পে মশগুল হলে ও ব্যাটারের দিকে খেয়ালই থাকবে না, ততক্ষণে আমরা আমাদের খেলায় গোল দিয়ে দেবো। ওর যখন হুঁশ ফিরবে তখন ও থাকবে আমাদের হাতের মুঠোয়, আর বাকি সব কিছু ওর হাতের বাইরে। ওয়ান্ডারফুল 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 ধ্রুবদা, ওয়ান্ডারফুল। কি প্ল্যান ভেজেছো মাইটি? হ্যাঁ, শেষে নিজের প্রেমিকাকেই টোপ বানিয়ে ফেললে। হ্যাঁ, কি করবো বল রানা, সোজা পথে কাজ না হলে ছলনার পথ ধরতেই হয়। তাও ধ্রুব, তোরিকে কিন্তু তুই ওই সাইকোর সাথে একা ছেড়ে কি ঠিক করছিস ভাই? চিন্তা করিস না, চিন্তা করিস না, নীলাদ্রি অন্তত তোরির কোনো ক্ষতি করবে না। আফটার অল হি লাভস মাই কুইন মোর দ্যান মি। যদিও ওটা ওরই ভাবনা। যাকে ময়ূর, তুই তোর এই ভাইয়ের ওপর ভরসা রাখ। যতই যাই হয়ে যাক, ধ্রুব থাকতে কেউ তোদের বৌদির কোনো ক্ষতি করতে পারবে না। ইভেন একটা আঁচড়ও কাটতে গেলেও কোটিবার ভাববে। ধ্রুবর চোখের তারায় দায়িত্ব কর্তব্যের এক টুকরো আলো ফুটে ওঠে যেন, যার থেকে এটা স্পষ্ট হয় যে ওর প্রতিশ্রুতি বিফলে যাওয়ার নয়। প্রেমিকার জন্য প্রাণপাত করে দিতেও ছেলেটি কোনোভাবেই পিছোপা হবে না, হতে পারেও না। গতরাতের বিস্তর আলোচনা পর্ব চালানোর পর ধ্রুবরা এই সিদ্ধান্তে উপনীত হয় যে নীলাদ্রির নীলাক্ত দুনিয়াটা ভেঙে গুঁড়িয়ে দিতে ওরা কোনো রকম প্রশাসনিক সাহায্য নেবে না। রক্ত জল করে বোনা পরিশ্রমের ফসলগুলো অকর্মণ্যরা এসে কেড়ে নিয়ে যাক, তা ওরা কেউই চায়নি। মনে মনে 100% নিশ্চিত হওয়া সত্ত্বেও ওরা বিষয়টা নিজেদের আয়ত্তে রাখতেই চেয়েছে। সকাল 10টার মধ্যে নীলাদ্রির বাড়ির ত্রিসীমানায় এসে উপস্থিত হয়েছে। ওর বাড়ির সামনে এক ফালি শৌখিন বাগান সাজানো। হয়তো প্রকাশ্যে নিজেকে সুস্থ নিষ্পাপ দেখাতে এইটা ওরই বানানো ইন্দ্রজাল মাত্র। গোল করে ছাঁটাই করা পাতাবাহার গাছের গোলাকার ঝোপের আড়ালে গিয়ে অতি সন্তর্পণে লুকোয় ধ্রুবরা। নীলাদ্রির বেরোবার অপেক্ষায় ওরা ওখানেই ঘাপটি মেরে বসে থাকে। নির্বিচারে মশার কামড় সয়েও ওরা দাঁতে দাঁত চেপে বসেছিল। কিন্তু হঠাৎই বাড়িটার সদর দরজায় কাউকে সতর্কভাবে তালা লাগাতে দেখে ওরা সজাগ চিত্তে টান টান হয়ে বসে। দরজার আংটায় ঝোলানো মোটা তালা সমেত আধুনিক লকের হাতলটাকেও
বার কয়েক টেনে টুনে দেখে তবে চিন্তামুক্ত হয় নীলাদ্রি। যেহেতু ওর মননে ধরা পড়ে যাওয়া নিয়ে কোনো রকম সন্দেহ ছিল না, তাই বাগানের কোনায় রাখা কালো এসইউভিটার কাছে পায়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ধ্রুবদের ওখানে উপস্থিত থাকাটাও ঘুণাক্ষরেও টের পায় না। কাঙ্ক্ষিত নারী তরির সঙ্গে দেখা করার উত্তেজনায় বশীভূত নীলাদ্রি দ্রুত হাতে গাড়ি স্টার্ট করে এবং মুহূর্তের মধ্যে ধোঁয়া উড়িয়ে মিলিয়ে যায় নিজের বাড়ির পরিধি ছেড়ে দূরের পথে। নীলাদ্রি চলে যেতেই ধ্রুবরা ঝোপের আড়াল থেকে চুপি সারে বেরিয়ে আসে। সাধারণত ওরা আগে থেকেই এটা আন্দাজ করতে পেরেছিল যে নীলাদ্রি কখনোই নিরাপত্তার দিক দিয়ে কঞ্জুসি দেখাবে না। ঠিক সেই কারণেই সঞ্জুর থেকে প্রত্যেকেই লক ভাঙার টুকটাক সরঞ্জাম পকেটে ভরে নিয়ে এসেছে। সুদক্ষ হাতে মাত্র মিনিট 5 মধ্যেই দরজার তালা ভেঙে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে ধ্রুবর ত্রিশক্তি দল, পা রাখে সুসজ্জিত ডাইনিং সহ ড্রয়িং রুমের মাঝে। ঘরে দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব থাকতে পারে ভেবে ওরা নিজেদের রিভলভারের সেফটি লক খুলে সাবধানী হয়ে যায়। সাজানো গোছানো আসবাবপত্রের বিরাট পরিসরটা পিছনে ফেলে ওরা পা টিপে টিপে এগিয়ে চলে বাড়ির আরও ভিতরে। নীলাদ্রির দোতলা বাড়িটার প্রতিটা তল, প্রতিটা ঘর থেকে আরম্ভ করে প্রতিটা কোণও বাদ যায় না চিরুনি তল্লাশি থেকে। ঘরের জিনিসপত্র উল্টে পাল্টে তন্ন তন্ন করে সব খুঁজেও কোনো রকম অযাচিত জিনিসের হদিশ মেলে না। ঝাড়া 2 ঘন্টার খাটনি বিফলে গেলে বিরক্তিতে ধ্রুবর মাথা গরম হয়ে যায়। পায়ের কাছে থাকা টুলটাতেই সজোরে একটা লাথি মেরে গলা ফাটে চিৎকার করে ওঠে। সহ্য কর, জাস্ট অসহ্য কর। এতক্ষণ ধরে এত কিছু হাতেরে শেষে কি পেলাম না? 2টো বিয়ারের বোতল আর স্কুল ডেভেলপমেন্টের নাম করে ট্রাস্টের লোকদের থেকে হাতিয়ে নেওয়া এই 50 লাখের করকরে নোটের কয়েকটা বান্ডিল, ব্যাস। ধ্রুবদা ঠিক আছে না, অন্য কিছু পাওয়া যায়নি তো কি হয়েছে? এই 1 ব্যাগ টাকা, এটা তো পাওয়া গেছে। কে বলতে পারে এই টাকাই আমাদের নতুন দিশা দেখালো? শাট আপ, জাস্ট শাট আপ। তুই তো মুখ বন্ধ রাখ রানা। কয়েক বান্ডিল নোট আমাদের নতুন পথ দেখাবে, বাহ। তা সেটা কীরকম ভাবে, ওটাও একটু এক্সপ্লেইন কর না। মানে ঠিক আছে, মানে দিশা দেখাবে মানে হলো মানে ওই টাকাগুলো নীলাদ্রিকে কে বা কারা দিয়েছিল, কেনই বা দিয়েছিল, আদৌ তারা ওই ট্রাস্টেরই পাঠানো লোক ছিল নাকি মৃতের অ্যাকাউন্ট থেকে চুরি করেছিল টাকার নাম্বার, এগুলো তো জানা যাবেই বলো। আর তাতে খুব ইজিলি নীলাদ্রির বিরুদ্ধে প্রমাণ পেয়ে ওকে হাজতে পড়া যাবে না, মানে ওই আর কি। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। কে তারপর 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 কি হবে বল বল, তারপর কি হবে, তারপর কি? তারপর আমি ডিবার মানে আসলে শেষ শেষ দম শেষ। বাহ বাহ, নীলাদ্রির কাছ থেকে টাকার নাম্বারের সাথে নাকি ভিকটিমদের থেকে ডেবিট হওয়া ক্যাশ টাকার নম্বর মিলিয়ে তদন্ত করতে বসবো। বাহ বাহ, কি উচিত বিচার। খুব শর্ট প্রসেস সেটা, তাই না? আরে তুই এই গোবর ভরা মাথা নিয়ে ইন্টারভিউ ক্লিয়ার করেছিলি কি করে বলতো? শোন, কানটা খুলে শুনে নে। আজ আমি এখানে এসেছি নীলাদ্রির বাড়ি সিল করে পোক্ত প্রমাণ সমেত ওকে তুলে নিয়ে যেতে, বাড়ি সার্চ করে ওর বিরুদ্ধে কমপ্লেন লেখাতে নয়। আচ্ছা ধ্রুব, কুল 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 কুল, ঠিক আছে, মাথা ঠান্ডা কর ধ্রুব, মাথা ঠান্ডা কর। শুধু মেজাজ গরম করে রানাকে ঝাঁঝ মেরে লাভ নেই। তার চেয়ে বরং চল আমরা আরও একবার গোটা বাড়িটার ক্রস চেকিং সেরে নিই। আশা করছি এবার কিছু না কিছু পাবোই। আর মনে হয় না প্রথমবারের মতো এবারে অতটা বেশি টাইম লাগবে। শুধু ওই সাসপেক্টেড জায়গাগুলোই রিচেক করব এই মুহূর্তে, সেটা ভালো হবে না? বল বল বল, তোর কি মত? প্রস্তাবটা মন্দ নয়, তবে তার আগে আমি একবার ওয়াশরুম থেকে ঘুরে আসি। এই ছাগলটার ছাগলামিতে মাথাটা সত্যিই গরম হয়ে আছে। ব্রহ্মতালুতে জল না দিলেই নয়। তোরা ততক্ষণ আর এক দফা খানা তল্লাশি সেরে নে। ভাই বাথরুমে যাচ্ছিস যা, তবে বাথরুমটাকে অক্ষত রেখে একদম ফিরবি না। ওই শালা নীলাদ্রির উপর আমারও যা রাগ জমেছে না, সামলে পেরে কুত্তার মতো খেলাতাম ওটাকে। সেটা তো এখন পাচ্ছি না, তাই তোকে বলছি মালটার বাথরুম ভাঙচুর করে আসবি, সব কটা কল পুরো খুলে ট্যাঙ্কও খালি করে দিবি, আর যাতে পিছন ধোয়ার জলটাও না পায় শালা। আজ ওর বাড়ির কোনো কিছুই আস্ত থাকবে না, সে বাথরুম হোক কি বেডরুম। কঠোর দৃষ্টিতে শূন্যে তাকিয়ে কথাগুলো শেষ করে ধ্রুব পায়ে পায়ে এগিয়ে যায় বাথরুমের দিকে। ধ্রুবর নির্দেশ মতো ময়ূখরা কোমর বেঁধে তল্লাশি চালাচ্ছিল, তাই বাথরুমের ভিতর থেকেও হাঁড়ি, কড়াই, কাপ, ডিশ ও শোপিস সমেত বিভিন্ন ভারী জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে ফেলার ঝনঝন শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল।
অন্য সময় হলে ওই কান ফাটা আওয়াজের বিরুদ্ধে ধ্রুব অবশ্যই সরব হতো, কিন্তু এই মুহূর্তে ওর চোখ, কান, ধ্যান, জ্ঞান সমস্তটাই যেন গিয়ে আটকে গিয়েছে বাথরুমের ঠিক কোনায় রাখা বাথটাবটার দিকে। এক ঝলক ওই দুধ সাদা বাথটাবের দিকে তাকিয়ে থাকলে ওটাকে সাধারণ স্নানের জায়গা ছাড়া অন্য আর কিছুই মনে হবে না, কিন্তু সাধারণের মধ্যে থেকে অসাধারণ তত্ত্ব খুঁজে আনাই যে ধ্রুবর মূল কাজ। তাই ওটাকে খুঁটিয়ে দেখার পর ওর চোখ মুখ কুঁচকে ওঠে কৌতূহলের তাড়নায়। বাথটাব যে অব্যবহার্য নয় সেটার প্রমাণ ওর চকচকে মসৃণ গায়ে লেগে থাকা অগুন্তি জলবিন্দুই বলে দিচ্ছে। তবে কয়েকটা প্রশ্ন বারবার ধ্রুবর মনে এসে কড়া নেড়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে। বাথটাবটা যদি নিয়মিত ব্যবহার করা হয়ে থাকে তাহলে জল বেরোবার রাস্তাটা হিসেব মতো যেখানে থাকা দরকার সেখানে নেই কেন? বাথটাবের মেঝেতে নালি থাকার বদলে সেটা পাশে রয়েছে কী কারণে? এমনকি নালিটিকে যে তার পূর্বের অবস্থান অর্থাৎ নিচের অংশ থেকে বুজিয়ে ফেলে ওপাশে স্থানান্তরিত করা হয়েছে সেটাও ধ্রুব দৃষ্টিতে স্পষ্ট ধরা পড়ে। সন্দেহজনক বিষয়টা ওর কৌতূহল এতটাই বাড়িয়ে তোলে যে ও এক প্রকার শিকারীর মতো হামলে পড়ে ওটার উপর, স্রেফ অনুসন্ধানের তাগিদে। বাথটাবের ধবধবে মেঝেতে বার কয়েক টোকা মারতেই আওয়াজটা বড্ড ফাঁপা শোনায় ওর। ফলত সংশয়টা এবার পুরো দমে জাঁকিয়ে বসে। বাথটাবের ভিতর কাত হয়ে শুয়ে পড়ে ধ্রুব, অতি সন্তর্পণে কান পাতে সমতল অংশে। কান খাড়া রেখে শুনতে থাকে মেঝেটার উপর থেকে ভেসে আসা ঋণ ঋণে ধ্বনিটাকে, যেন ওখানে কিছু একটা হচ্ছে। আওয়াজটার সঠিক অস্তিত্ব বোঝার স্বার্থে ধ্রুব আরও খানিকটা মনোযোগী হয়ে ওঠে ওটার প্রতি। কিছু সময় পরই ও পরিষ্কার শুনতে পায় ঘড়ির কাঁটা চলাচলের টিকটিক শব্দটা। 100% নিশ্চিত হয়ে যায় ধ্রুব এই বাথটাবের তলাতেই কোনো গোপন কুঠুরির অস্তিত্ব থাকার সম্পর্কে। আর এক মুহূর্তও দেরি না করে বুজিয়ে ফেলা নালিটাকে গুপ্ত রাস্তার দরজা খোলার লক ভেবে ওটা গান পয়েন্টে রেখে ওতে গুলি করে ধ্রুব। সঙ্গে সঙ্গে খুট করে একটা শব্দ হয়ে লকটা নির্দ্বিধায় খুলে যায়। ধ্রুবর চকিতে মনে হয় এ যেন আলী বাবার 40 চোর গল্পের চিচিং ফাঁক দরজা। ফাঁকা বাড়িতে বুলেটের গমগমে আওয়াজ পেয়ে বাইরে কর্মরত ময়ূখ আর রানা উভয়ই ছুটে আসে বাথরুমের কাছে। উদ্বিগ্ন মুখে দ্রুত হাতে দরজা ধাক্কাতে থাকে এক নাগাড়ে, কিন্তু ভিতর থেকে কারোর গলার শব্দ শোনা যায় না। বন্ধুর চিন্তায় আতঙ্কিত ময়ূখ ধৈর্য হারিয়ে শেষমেশ দরজা ভেঙে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে। ধ্রুব ততক্ষণে সুড়ঙ্গের খোঁজ পেয়ে হাঁটা লাগিয়েছে সত্য উদ্ঘাটন অভিযানের দিকে। শৌখিনতায় মোড়া আধুনিক বাথরুমটার কোথাও কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন নেই, কেবলমাত্র ওই বাথটাবটা ছাড়া। কৌতূহলবশত ওটার মধ্যে উঁকি দিতেই ওদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। রানা বিস্ময় চাপতে না পেরে প্রকাশ করে ফেলে, কি গো, এই বাথটাবের নিচে কিসের সিঁড়ি গো বান্টিদা? এই পাতাল ঘরে নয় তো? সেরকমই তো মনে হচ্ছে রে ভাই। আর ধ্রুব বোধহয় এই সিঁড়ি বেয়েই নিচে নেমেছে। তার মানে তখন গুলি করে এই বাথটপটা ফাটানোর শব্দই আমরা পেয়েছিলাম। রানা রানা টেক ইউর পজিশন ফাস্ট। আমাদেরকেও নিচে যেতে হবে। আমাকে ফলো করতে করতে সাবধানে নাম তুই। হ্যাঁ, আমি আসছি। শালা কি ঝুম অন্ধকার রে বাবা! এত অন্ধকারে ধ্রুবতা কি করে নামলো কে জানে? ও সুপারম্যান, ওর ব্যাপার স্যাপার আলাদা। আপাতত তুই না বকে হাঁটতে থাক। হ্যাঁ, ফ্ল্যাশ লাইট জ্বালাবো বান্টিদা? না মানে এত অন্ধকারে নিজেকে রাতকানা রুগী বলে মনে হচ্ছে আর কি। ওসব কায়দা বাদ দিয়ে হাতরে হাতরে হাঁট। না জানি ধ্রুবটা একা একা পাতাল লুকে কি করছে। ময়ূখের জবাব শুনে রানার মুখটা ভার হয়ে যায়, কারণ বড় দাদার নিষেধাজ্ঞা অমান্য করার সাহস ওর নেই। অগত্যা বেজার মুখে ময়ূখের জামাটাকেই পিছন থেকে খামচে ধরে রানা। ভীষণ সাবধানে ওকে অনুসরণ করে নিচের দিকে নামতে থাকে। নীলাদ্রির গুপ্ত কুঠুরি অর্থাৎ পাতাল ঘরটির ঠিক মাঝখানে দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে তাকিয়ে রয়েছে ধ্রুব। ওর নাক বরাবর সামনের লম্বা এবড়ো খেবড়ো দেওয়ালটি জুড়ে বিজ্ঞপ্তিপত্রের মতো অজস্র কাগজের সমাহার। বলা বাহুল্য মাঝারি মাপের এই গোপন ঘরটির চার দেওয়ালে রং বা চুনকামের বদলে কাগজের রাজত্ব। সিঁড়ি বেয়ে নিচে নেমেই বিচিত্র ঘরটার সংস্পর্শে এসে
রানার চিরাচরিত রসিক সত্তা জেগে ওঠে এই গম্ভীর পরিবেশেও। মাত্র কয়েক সেকেন্ডে গোটা ঘরে চোখ বুলিয়েই ও ফিক ফিক করে হেসে ফেলে। কোথায় এলাম গো আমরা? ঘর তো নয়, যেন লো বাজেটের পূজার প্যান্ডেল। এই ডোনেশন পাইনি বলে কাগজ ছেড়ে রেখেছে। হ্যাঁ রানা, সব সিচুয়েশনে সব সময় তোর এই আজে বাজে মজাগুলো মানায় না। বি সিরিয়াস। ভদ্রতার খাতিরে রানাকে ময়ূখ ধমকালেও ধ্রুব কিন্তু ওদের কথাবার্তায় বিন্দুমাত্র আমল দেয় না। উল্টে ও আর এক ঠায় একই জায়গায় দাঁড়িয়ে না থেকে গোটা ঘরটা পরিদর্শন করার জন্য ধীর গতিতে চলতে শুরু করে। উঁচু উঁচু চার দেয়ালের উপর থেকে নিচ অবধি বিভিন্ন রঙের তথা বিভিন্ন মানের কাগজ আঠা দিয়ে আটকানো। ফ্ল্যাশলাইটের আলোর সাহায্যে সেগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে বিষয়টা বোঝার চেষ্টা চালাচ্ছিল ধ্রুব। ঠিক তখনই ওর শরীরটা ঠেকে কোনো কঠিন বস্তুর সঙ্গে। ধাক্কা খেয়ে সেদিকে ঘুরে তাকাতেই দেখে একটা টেবিল চার পায়ে দাঁড়িয়ে আছে ঘরের কোণে, যেটা লম্বায় বড় আর চওড়া মাঝারি মাপের। তার উপরে আবার মোটা মোটা বই খাতার বান্ডিল সমেত গোছা গোছা কাগজপত্র থরে থরে সাজানো। বইয়ের পাহাড় পেরিয়ে টেবিলের অন্য প্রান্তে রয়েছে আধখানা এক মোমবাতি, যার পোড়া সলতেটা দেখলে যে কেউ বুঝতে পারবে নিয়মিত এটি জ্বালানো হয়। এছাড়াও কাঠের পেনদানি থেকে গোটা কয়েক পেন উঁকি দিচ্ছে। ড্রয়ার তিনটি চাবি দিয়ে লক করা। মাটির তলার এই এক চিলতে ঘরটায় যেমন গুমোট গরম, তেমনি দমবন্ধকর আবহাওয়া। একটা আষ্টে গন্ধ এই ঘরেরই কোনো এক কোণ থেকে যেন ভুরভুর করে বেরিয়ে আসছে। কুকুরের মতো নাক টেনে টেনে গন্ধটা বেশ কয়েকবার শোঁকার পর ধ্রুব কিছু একটা টের পেয়ে বিপরীত দেওয়ালের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। অল্প আলোতে ওখানে থাকা কিছু একটা জিনিস চকচক করে ওঠে। ধ্রুব সমেত ময়ূখ রানাও মুহূর্তে চমকায়, কারণ ওরাও একটু আগেই ধ্রুবর দেখা দেখি সেদিকে চোখ সরিয়ে নিয়েছিল। তাই বিষয়টার সাক্ষী ওরাও হয়। মাত্র 2 পা ফেলে সেদিকে এগিয়ে গিয়ে ফোনের আলোটা ওটার উপর ফেলতেই বিস্ময়ে ধ্রুবর চোখ কপালে ওঠে। জিনিসটার সামনেটাও আড়াল করে দাঁড়িয়ে থাকায় ময়ূখরা সেভাবে কিছু দেখতে পায় না। তবে বন্ধুর শরীরী ভাষা পাল্টাতে দেখে ময়ূখে ওকে ঠেলা মেরে জিজ্ঞেস করে, হেই কি রে ধ্রুব, কি হলো তোর? ওখানে এমন কি আছে যেটা দেখে এভাবে চমকে উঠলি? হ্যাঁ ঠিক তাই ধ্রুবদা, তুমি যা দেখেছো আমাদেরও দেখাও, আর নয়তো মুখে বলো আবার কি রত্ন পেলে। বিস্ফারিত দৃষ্টিতে একভাবে বস্তুটির দিকে তাকিয়ে ধ্রুব উদ্দেশ্যহীন প্রশ্ন ছুঁড়ে দেয়, বুটি। তরির সাথে বসে দামি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সুপ্ত বাসনা যে এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তা যেন নীলাদ্রির ধারণাতীত ছিল। আজকের দিনটা স্বপ্নের মতো কেটে যাওয়ার পর যখন ফেরার সময় ঘনিয়ে আসে, তখনও তরির হাতে আচমকাই একটি ছোট্ট গিফট বক্স ধরিয়ে দেয়। তরি প্রথমে এটা নিতে চায়নি, কিছুটা ভদ্রতার খাতিরে আর বাকিটা ধ্রুবর কথা ভেবে। কিন্তু নীলাদ্রি এক প্রকার জোর করেই বাক্সটা ওর মুঠোয় মুড়ে দেয়। তাই অনিচ্ছা সত্ত্বেও উপহারটা তরি ফেলতে পারে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে উপহার দান, গল্পগুজব সবটুকু নির্বিঘ্নে মেটার পর নীলাদ্রি বেশ খোশ মেজাজেই বাড়ি ফিরে আসে। তরির সান্নিধ্যে ও এতটাই ডুবেছিল যে বাড়িতে বয়ে চলা ঝড়টার ব্যাপারে ঘুণাক্ষরেও টের পায় না। নীলাদ্রির বাড়িতে ঢোকার সময় ধ্রুবরা বুদ্ধি করে এমনভাবে লক ভেঙেছিল যাতে বাইরে থেকে কিছু বোঝা যাওয়া তো দূরের কথা, নীলাদ্রি নিজেও যেন চাবি ঘোরানোর সময় ভিড়মিখিয়ে যায় এটা ভেবে যে ওর ভুল কায়দায় তালা খোলার জন্যই লকটা ভেঙে গেছে। জিভ কেটে মুখ থেকে চুকচুক শব্দ বের করে নীলাদ্রি আপন মনে ফিসফিসিয়ে ওঠে, লকটা ভেঙে গেল, কালই বড়মাকে খবর দিতে হবে দেখছি। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে লাইট জ্বালায় নীলাদ্রি। জুতো খুলে সুকেসে রাখতে রাখতে পুনরায় বলে,
সর্বনাশ হওয়ার আর সময় পায় না। বাড়ি ভর্তি কাঁচা টাকা, কাঁচা মাল সব ছড়িয়ে, আর এখনই যত ঝামেলা। হ্যাঁ, তরির সঙ্গ পেয়ে যতটা ভালো লাগা ওর মনের মধ্যে জন্মেছিল, তার প্রায় অনেকটাই মরে যায় লক ভাঙার ঘটনায়। তেতো মুখে গজগজ করতে করতে হাত মুখ ধোয়ার জন্য বাথরুমের দিকে এগোয় নীলাদ্রি। সবে মাত্র আলোটা জেলে বাথরুমে ঢুকে বেসিনের কলটা চালিয়েছিল। ঠিক তখনই ওপাশে মুখ ঘোরাতে গিয়ে বাথটাবের ভগ্ন দৃশ্য দেখে ওর মাথায় যেন বাজ পড়ে। চোখের সামনেটা অন্ধকার হয়ে গিয়ে মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলে ও হ্যাং শাওয়ারটাকেই অবলম্বন ভেবে জড়িয়ে ধরে। ভয়ে, উদ্বিগ্নতায় ওর কপালে মোটা মোটা বিন্দুর ঘাম জমছে একটু একটু করে। গুপ্ত কুটুরির ভাসমান দরজাটা হালকা নড়ে উঠলে ধ্রুবরা সজাগ হয়ে যায় কারোর আগমনের ব্যাপারে। তিনজনই নিজেদের আত্মরক্ষাকারী যন্ত্রটাকে হাতের মুঠোয় চেপে ধরে। ট্রিগারে রাখা আঙুলগুলো অতিমাত্রায় সতর্ক ও সক্রিয় হয়ে বসে আছে। একটু 19-20 হলেই ওরা গুলি চালিয়ে দিতে দুবারও ভাববে না। অন্ধকারাচ্ছন্ন খাড়াই সিঁড়ি বেয়ে নিচে নামার সাথে সাথেই নীলাদ্রিকে 3 দিক থেকে ঘিরে ধরে ধ্রুবরা। আচমকাই ত্রিভুজাকার ঘেরাটোপে পড়ে নীলাদ্রি হতভম্ব হয়ে যায় ক্ষণিকের জন্য। ধ্রুবর কপালে বন্দুকের নল ঠেকায়। হ্যান্ডস আপ মিস্টার ভাইস প্রিন্সিপাল, তোমার খেলা শেষ। আর আমাদের শুরু। এই হাতটা, হাতটা, ওটা হাত বলছি, ওটা বলছি, ওটা শিগগিরই 2 হাত উপরে ওটা। রানা নিজেকে তৎপর দেখাতে চেয়ে ধ্রুবর সঙ্গে পাল্লা দিয়ে ধমকে ওঠে। কি মিস্টার ভাইস প্রিন্সিপাল নীলাদ্রি ব্যানার্জি, আজ তো আপনি চমকের পর চমক পাচ্ছেন। এত চমক হজম হবে তো? কথাটা বলেই উচ্চ স্বরে হেসে ওঠে ময়ূখ। রানাও ওকে সঙ্গ দেয়। তবে ধ্রুবর ঠোঁটে এতটুকু হাসি নেই, বরং ওর ভাবমূর্তি একদম ঠান্ডা বরফের মতো। ওদিকে নীলাদ্রি প্রথমে ভ্যাবাচেকা খেয়ে গেলেও ধাতস্থ হওয়ার পরপরই ওর চতুর মগজ ঠিকই বুঝে যায় ও কাদের পাল্লায় পড়েছে। ময়ূখ আর রানা মিলে তখনও পর্যন্ত নীলাদ্রিকে সার্কাসের পশু ভেবে ওকে নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু হঠাৎই সকলকে চমকে দিয়ে অট্ট হাসি হেসে ওঠে স্বয়ং নীলাদ্রি। ওই হাসি শুনে ঘরে উপস্থিত সকলেই তাজ্জব বনে যায় মুহূর্তে। অথচ নীলাদ্রি হাসতে হাসতেই ওই ঘেরাটোপ কেটে বেরিয়ে গিয়ে নিজের চেয়ারে পা তুলে বসে। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই বিউটিফুল ওয়ার্ল্ড নেম মায়া। পা দুটোকে নাচাতে নাচাতে খ্যাক খ্যাক করে হাসতে থাকে নীলাদ্রি। কিছুক্ষণ একভাবে হাসার পর আচমকাই নিজের ভালো মানুষই মুখোশ খুলে বেরিয়ে এসে ধ্রুবর দিকে শীতল দৃষ্টিতে তাকায়। তাহলে মিস্টার সেনগুপ্ত সব শেষে আমার গুহাতেই থাবা বসালেন। বাহ 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 বাহ, অপূর্ব। আমি জানতাম একদিন না একদিন আপনি ঠিকই আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি এসে পড়বেন তা অবশ্য কখনো ভাবিনি। শুভস্য শীঘ্রম কথাতেই আছে, শুনেছেন নিশ্চয়ই, তাই এত সকাল সকাল আসা। ও মানে আপনি বলতে চাইছেন আমার পার্সোনাল রুমে নজরদারি করতে আসাটা আপনার কাছে শুভ কাজ? বলতে চাইছি নয়, বলছি। যাকে ওসব বাদ দিন, কথায় কথা বাড়বে, তার চেয়ে বরং আপনি সোজা পথে লাইনে আসুন, এতেই আপনার মঙ্গল। এইরকম ব্যাপার নাকি? প্রথমত আমার মঙ্গল অমঙ্গলের দায়িত্ব আপনার নয়, আর দ্বিতীয়ত আমি আমার লাইনেই আছি। আপনি বরঞ্চ নিজের লাইনে ফিরে যান, সেটা আবার আপনার জন্য শুভ। ওকে ওকে, আপনি আপনার লাইনে আছেন তো? তা কাইন্ডলি একটু বলবেন কোনটা আপনার লাইন, নাম মানে
নৃশংসভাবে একের পর এক খুন করে মোচ্ছব করাটা নাকি নোংরা আবর্জনায় বডি ফেলে এসে হাত ধুয়ে নেওয়াটা, কোনটা? এক মিনিট, কি বলেন আপনি? খুন? খুন? হ্যাঁ, খুন, যেগুলো আপনি করেছেন এবং আরও একটা করার তালে আছেন। বলছেনটা কি মশাই, আমি নাকি খুন করেছি আর দেহ লোপাটো? তা আপনাদের কোনো ধারণা আছে আপনারা কাকে কি অ্যালিগেশন দিচ্ছেন? অলবাত আছে, থাকলে আর এই কথা বলতেন না। ঠিক, এটা আপনি ঠিক বলেছেন। এই মুহূর্তে আপনার বিরুদ্ধে জাস্ট একটা ভিজুয়াল এভিডেন্স থাকলে আমি এই কথা কেন কোনো কথাই বলতাম না। হাতে হাত কড়া পরিয়ে সোজা নিয়ে গিয়ে হাজতে ভরতাম। মিস্টার সেনগুপ্ত, চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। গলা ফাটালি কালোটা সাদা আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না মিস্টার নীলাদ্রি। সব প্রমাণ আপনার এগেনস্টে, সব সন্দেহের তীরও কিন্তু আপনারই দিকে। তাই নাকি? এসআই ধ্রুব, সরি, সাসপেন্ডেড এসআই ধ্রুব নীল সেনগুপ্ত, অ্যাম আই রাইট? যে কথাটা বললে ধ্রুবর আত্মবিশ্বাসে আঘাত লাগে সেটা বলে ফেলেই নীলাদ্রির দাঁত কপাটি বের করে হাসতে থাকে, যা দেখে ধ্রুবর মাথা গরম হয়ে গেলেও ও যার পর নাই শান্ত থাকে। ঠিকই বলেছি তাহলে। ঠিক যেরকম প্রমাণ পেয়ে থানা থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেরকম প্রমাণের কথা বলছেন কি মিস্টার সেনগুপ্ত? নীলাদ্রি ব্যানার্জি, মুখ সামলে কথা বল। ধ্রুবদা তোর সঙ্গে ভদ্র ব্যবহার করছে মানে এইটা নয় যে আমি বা আমরাও করব। আর একটা বাজে কথা বললে না, কপাল তোর ফুটো করে দেবো শালা। বাবা, তাই নাকি? তা বেশ তো, আপনারা আপনার বন্ধুকেই জিজ্ঞাসা করে দেখুন মিস্টার মৃগাঙ্ক। উনি যদি বলেন ওনার সাথে যেটা ঘটেছিল সেটা আমি বানিয়ে বলছি, তাহলে দেবেন না শুট করে? আর ঘটনাটা সত্যি হলে আপনাকে ইতিহাসের পাতায় তুলে দেব। ফালতু ঝামেলার যে মিথ্যে দায় ধ্রুবর উপর চাপানো হয়েছিল, একমাত্র সেটা নিয়ে কেউ কোনো কথা বললে ওর বদরাগী সত্তা কিছুতেই বসে থাকতে চায় না, মাথা গরম করেই ফেলে। নীলাদ্রি ব্যানার্জি, তুই নিজেকে আমার সাথে গুলিয়ে ফেলিস না। আমার ক্ষেত্রে প্রতিটা প্রমাণ সার্কামস্ট্যান্সিয়াল ছিল, কিন্তু তোরগুলো ডাইরেক্ট এভিডেন্স। বেশি চালাকি করার চেষ্টা করলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। সব প্রমাণের সত্যতা যাচাইকরণ যদি প্রমাণ দেখিয়ে প্রমাণিত হয়ে যেত, তাহলে যে আপনি থাকতেন উর্দিতে আর আমি থাকতাম কালকুঠুরিতে। তুই কালকুঠুরিতে থাকতিস মানে? যা বলতে চাইছিস পরিষ্কার করে বল। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে আমাকে মিসলিড করার চেষ্টাটুকুও করিস না। আপনাকে মিসলিড করব আমি? না 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 না, এত ক্ষমতা আমার নেই। নীলাদ্রি, তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, খুনগুলো তুই কেন করলি? আর 7 নম্বর মিসিং ভিকটিমকে কোথায় আটকে রেখেছিস? চটপট এগুলোর উত্তর দিয়ে দে। আমার সময় নিয়ে ছেলে খেলা করিস না। আমিও শেষবারের মতো বলছি, আমি কোনো খুন করিনি। তুই নিজে সব দিক দিয়ে ব্যর্থ। না পেরেছিস চাকরি বাঁচাতে, আর না তোর নিজের প্রেমিকাকে সুখে রাখতে। এখন জুটেছে এক সিরিয়াল কিলিং কেস, সেটাতে ওগোহারা হেরে গিয়ে শেষে আমার ঘাড়ে কোপ মেরে নিজেকে বেস্ট প্রুভ করার জন্য উঠে পড়ে লেগেছিস না? Hey you bloody dog! কথা হচ্ছে তোর আর আমার মধ্যে, এর মাঝে তরিকে টেনে আনবি তো তোর জিপ টেনে ছেড়ে ফেলবো আমি বলে দিলাম। আমি আনসাকসেসফুল নাকি সাকসেসফুল সেটা বিচার করার কাজ তোর না। তুই ভাব তুই নিজে কি অ্যাসোল সাইকোপ্যাথ তো। এই মিস্টার সেনগুপ্ত, তুই খুব ভুল করছিস। আমার নামে মামুলি মামলার অপবাদ দিয়ে খুব ভুল করছিস। ওইসব মানুষ খেকো জানোয়ারদের ছুটেও আমার বমি পায়, গা গোলায়। তাদের গায়ে হাত লাগিয়ে আমি কিনা খুন করব? আমার হাত নোংরা করব? না না, কখনোই না, কোনো দিনও না। হ্যাঁ, মারতে হলে ভাতে মারবো, হাতে কেন মারবো? ময়ূখ কোনোভাবে বুঝতে পারে নীলাদ্রি এভাবে মুখ খুলবে না। ও আসলে উল্টোপাল্টা আচরণ করে এদেরকে বিভ্রান্ত করতে চাইছে। তাই ময়ূখ গলা ঝেড়ে বলে ওঠে, এই ধ্রুব, তুই এই পাগলাটার সাথে ভ্যাজ করে ফালতু সময় নষ্ট করিস না। তার চেয়ে ভালো করে হাত পা বেঁধে ওকে গাড়িতে তোল। না ময়ূখ, আমার ওর থেকে কিছু উত্তর জানার বাকি আছে। কি জানবি তুই? এ কিছু বলবে না রে। তুই শুধু শক্তি ক্ষয় করছিস। তুই চুপ কর। দেখ নীলাদ্রি,
যদি তুই নিজের শরীরটাকে টর্চারের হাত থেকে বাঁচাতে চাস তাহলে যা জিজ্ঞাসা করবো চুপচাপ উত্তর দিবি। সত্যি মিথ্যে পরে বিচার হবে, তার আগে আমি উত্তর চাই। নইলে নইলে কি করবি তুই? কি করবি? আমার টুঁটি টিপে মারবে? তার চেয়েও আরো বড় কিছু করব। তোর প্রাণ ভোমরা মানে এই ঘরটাকে জ্বালিয়ে দিয়ে যাব। তোর চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলবে, আর ওই আগুনে তোর সব কিছু পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, আর তুই কিচ্ছু করতে পারবি না। লাইটার বের করে ধ্রুব, আর চোখে লাইটারের দিকে তাকিয়ে হুঁশিয়ারি দেয়। এবার কথা কম, কাজ বেশি হবে। নীলাদ্রি ভয় পেল কিনা জানা নেই, তবে খাটনির ফল নষ্ট হওয়ার আশঙ্কায় ও লুকিয়ে ঢোক গিলে নেয়। জ্বালিয়ে দেবি অনেকটাকে? হ্যাঁ, জ্বালিয়ে দেবি অনেকটাকে? জ্বালানো কি এত সহজ নাকি? পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।